হ্যালো ক্লাস 10, কি খবর সবার? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা সবাই? তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর বোধহয় ক্লাস 10 এর সাথে দেখা হলো। কে কোথা থেকে ক্লাস করছো? তোমরা সবাই কেমন আছো? কমেন্টসে জানাও। দ্রুত ক্লাস শুরু করে দিব। তো আজকে আমরা ২টা ইম্পোর্টেন্ট টপিকের উপরে ক্লাস করব। অ্যাজ আই সেড আর্লিয়ার, আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের গ্রুপে যে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে এবং ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ২টো টপিকে। দ্যাটস ওয়াই আই টোল্ড এভরি অফ ইউ যে তোমাদের সবার আজকে ক্লাসটাতে লাইভে থাকা উচিত। কজ আজকে ক্লাসে তোমরা যে ২টা টপিক পড়বা, আর্টিকেল এবং কানেক্টরস। সবাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, যেটা বলার চেষ্টা করছিলাম, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে, সেটা হচ্ছে আর্টিকেল এবং কানেক্টরস দুটোই কিন্তু এইচএসসি তেও আছে, আবার অ্যাডমিশনেও আছে। তো এমন একটা টপিক আমরা আজকে পড়বো এবং এমনভাবে পড়বো যাতে আমাদের অ্যাডমিশন পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে যায়। অনেক জায়গা থেকে অনেকেই ক্লাস করছে, সিলেট থেকে, মহেশখালী থেকে। ওকে, ঠিক আছে। একজন লিখেছে আপনি এসএসসি টাইমে কত ঘন্টা করে পড়াশোনা করেছেন? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস। সায়েন্সের স্টুডেন্টদের মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা কনসিস্টেন্টলি পড়াশোনা করা উচিত, সব বাদ রেখে। অর্থাৎ তোমার পার্সোনাল পড়ার টাইম ৭ ঘন্টা থাকা উচিত। শিক্ষর ক্লাস, তোমার স্কুলের ক্লাস এগুলো বাদ দিয়ে। যদি সেটা তুমি না পারো তাহলে আ এটা হবে তোমার বেসিক একটু ঘাটতি থাকবে এবং তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, তোমাদের হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা খুব জরুরি এবং যাদের যা গ্যাপ আছে এলজিপিএ তে আশা করি ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। ওকে। উম সুন্দর একটা কমেন্ট করেছে একজন দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। অনেকে অনেকদিন পর আমাকে পেয়ে খুবই খুশি দেখা যাচ্ছে। ওকে। একজন লিখছে আমার কমেন্ট পড়েন না কেন? আলাদা, আলাদা করে যদি সবার কমেন্ট পড়তে চাই তাহলে তো আর ক্লাস নেওয়া হবে না। তাই তো? এলজিপিএ ক্লাস তোমাদের নির্ধারিত যে সময় বলা হয়েছে সে সময় থেকে শুরু হবে। যারা ডেট নিয়ে সিওর না তারা 16780 তে কল দিয়ে তোমরা জেনে নিতে পারো। ওকে? আচ্ছা। সো আমি তোমাদের সাথে আছি সাদমান ভাইয়া। আশা করি তোমরা সবাই আমাকে অলরেডি চেনো। ঠিক আছে? আচ্ছা। ক্লাস সব ঠিকঠাক আছে? চলছে? ওকে। আচ্ছা। আমরা ১ম এ শিখব আজকে আর্টিকেল। ১ম এ আর্টিকেল দিয়ে পড়ব। আর্টিকেল দিয়ে শিখব। তারপরে হচ্ছে সেন্টেন্স কানেক্টরস এ আমরা যাব। দুটোর ক্ষেত্রেই মনে রাখবা যে তুমি যদি বেসিক ক্লিয়ার না করে বোর্ড কোয়েশ্চেন সলভ করো তাহলে হচ্ছে তোমার আসলে হবে না। আ অনেক কিছু বুঝবা না। আচ্ছা। সো আমাদের রিভিশন প্লাস মডেল টেস্ট কোর্স আসতেছে তোমরা সবাই জানো এবং আমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য প্রায় হাফ প্রাইসে প্রায় না পুরোপুরি হাফ প্রাইসে দেওয়া হচ্ছে। তো তোমরা করতে পারো। একজন লিখছে পোস্ট দেখে সে দৌড়ায় চলে আসছে ক্লাস করতে। তো তাহলে রেগুলারই হয়তো ক্লাসের আগে পোস্ট দিতে হবে মনে হচ্ছে। কারণ পোস্ট না দিলে তোমরা দৌড়ায় না এসে হয়তো হেঁটে চলে আসবা ক্লাস করতে। আচ্ছা। তো আর্টিকেল ২ রকমের, এটা আমরা সবাই জানি, বাচ্চাকাল থেকে জানি। এই ২ টা আর্টিকেলকে বলা হয় ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। আর দা হচ্ছে ডেফিনিট বা নির্দিষ্ট। এটা তো সবাই জানো, রাইট? দেখো পরীক্ষায় আর্টিকেলের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে ইউজেস অফ আর্টিকেল, ইউজেস অফ ভাওয়েল, আর হচ্ছে কনসোনেন্ট কম আসে কম্পারেটিভলি, আর হচ্ছে ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন আসে। কোথা থেকে? যেমন ধরো ইউ এর মতো উচ্চারিত হলে, যেমন ইউনিভার্সিটি, নরমালি আমরা ভাওয়েলের ক্ষেত্রে এন বসাই, কিন্তু ইউ এর মতো উচ্চারিত হলে আমরা সেখানে কি করি? এ বসাই, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট বলি। বা ওয়ান ওয়ান শব্দটার ক্ষেত্রে আমরা ও ভাওয়েল থাকা সত্ত্বেও আমরা এ ওয়ান আইড ম্যান বলি। সো এই জিনিসগুলো আসে। তোমার জানতে হবে একটা পরীক্ষাতে বসার আগে পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্ন দেখলেই বুঝবা। আমি বলে দিচ্ছি ক্লাসের আগে। আর যেটা থাকবে সেটা হচ্ছে অমিশন। অমিশন মানে হচ্ছে কোন জায়গায় আর্টিকেল বসে না, কোন জায়গায় আর্টিকেল বসে না। দেখবা পার্টিকুলারলি কিছু, কিছু জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আমরা ক্রস চিহ্ন দিই, রাইট? কি দেই? ক্রস চিহ্ন দিই। সেগুলোকে বলা হয় অমিশন। আচ্ছা, আমাকে এখন কমেন্টে বলো অমিশন কি শুধু এ এবং এন এরই হয় নাকি অমিশন দা এরও হয়? কমেন্ট করে তোমরা একটু জানাও। অমিশন কি শুধু এ এন এরই হয় নাকি অমিশন দা এরও হয়? একটু কমেন্ট করে জানাও দেখি তোমাদের স্কিলস কতটুকু। ওকে, ঠিক আছে।
কারা কারা ক্রিকেট খেলা দেখতেছো? আজকে কিন্তু বাংলাদেশের মমিনুল সেঞ্চুরি করেছে এবং আমি ভাবছিলাম যে ইন্ডিয়া যে ফ্লাইং স্টার্ট শুরু করেছিল বাংলাদেশের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, বাট দেখা গেল যে আমি দেখলাম যে বাংলাদেশও কিন্তু ইন্ডিয়ার 9 উইকেট তুলে ফেলেছে। ইন্ডিয়া 52 রানের লিড পেয়েছে মাত্র। তো আগামীকাল মাত্র একদিন আছে এবং একদিনেই কিন্তু হচ্ছে টেস্টের ফলাফল হয়েও যেতে পারে। ড্র হয়তো হবে, এটাই পসিবিলিটিটা বেশি, বাট আবার টেস্টের ফলাফলটা হয়ে যেতে পারে। তো এই জায়গা থেকে একটা শেখার বিষয় আসছে, সেটা হচ্ছে দেখো 5 দিনের টেস্ট, সেটার মধ্যে প্রায় 3 দিন বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। মাত্র 2 দিন খেলা হবে, মাত্র 2 দিন খেলা হবে। এই 2 দিনেই ইন্ডিয়া চেষ্টা করছে কিন্তু জেতার। এবং আমি আজকে ইন্ডিয়া যখন ব্যাটের স্টার্ট শুরু করেছে, তারা 3 ওভারে তারা 46 রান করে ফেলছিল। ঠিক আছে? তো আমি এবং হিরণময় দা এবং জিমি ভাই বসে, বসে খেলা দেখছিলাম এবং আমরা ভাবছিলাম যে উইনিং অ্যাপ্রোচ, উইনিং টেন্ডেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। রোহিত শর্মা এই টেস্ট ক্রিকেটে প্রত্যেক বলে, বলে সে টি-20 মতো 4-6 মারছিল। কারণ কি? কারণ তাদের আসলে ম্যাচটা এনিহাউ জিততে হবে। বৃষ্টিতে ম্যাচের 3 দিন চলে গেছে, এটা তাদের হাতে নাই। তাদের হাতে যেটা আছে সেটা হচ্ছে ভালো করে খেলে ম্যাচটা জয় করা। সো তোমাদের অনেকেরও আসলে কিন্তু এমন অবস্থা হইছে যে তোমাদের ওই 3 দিন চলে গেছে। 3 দিন বলতে তোমাদের 1/3% সময় চলে গেছে তোমাদের এসএসসির মূল্যবান সময়গুলা। এখন যে সময়টুকু আছে সে সময়টুকু ভালোভাবে কাজে লাগাও। যে সময়টুকু আছে ওই সময়টুকুতে তুমি তোমার বেস্ট এফোর্ট দাও। যেটা চলে গেছে সেটার উপরে তোমার আর কিছু করার নাই। যে সময়টা আছে সেই সময় তুমি কাজে লাগাও। হ্যাঁ? ওকে। তো চলো পড়াশোনায় ফিরে যাই। যে জিনিসগুলা কমন মনে রাখবা, যে জিনিসগুলা তুমি এর আগেও পড়েছো, আর্টিকেল তোমরা ক্লাস 6 থেকে পড়ছো। যে জিনিসগুলো তোমাদের কম আসবে পরীক্ষায়, সেই জিনিসগুলোতে আমি সময় কম দিব। যে জিনিসগুলো একটু দ্রুত যাব, যে জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় একদম এক্সক্লুসিভলি আসার মতো, সেই জিনিসগুলোতে আমি সময় বেশি দিব। তো ভাইয়া যে জিনিসগুলোতে আমি দ্রুত যাচ্ছি, দ্রুত পার হয়ে যাচ্ছি, মনে করবা তোমার বেটারমেন্টের জন্য আমি দ্রুত যাচ্ছি। কজ একটা ক্লাসে পুরো পড়ার সব অংশটা গুরুত্বপূর্ণ থাকে না। 20% 30% গুরুত্বপূর্ণ থাকে। তো আমি যদি সবই এক পেসে পড়াই এবং তুমি চাও আমি সবই এক পেসে এক গতিতে পড়াবো, তাহলে দিন শেষে আসলে তোমার লস হবে। সেটা বুঝার চেষ্টা করবে যে অংশটা আমি দ্রুত যাব, ওইটা গুরুত্বপূর্ণ কম। ঠিক আছে? ইনডিফিনিট আর্টিকেল মানে হচ্ছে যে আর্টিকেলটা অনির্দিষ্ট, আমি আগেই বোর্ডে লিখেছিলাম। কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা যায় সেগুলোকে বলা হয় সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এবং প্লুরাল কাউন্টেবল নাউন, 2 রকমের নাউন হয়। আচ্ছা, এর পূর্বে এ বা অ্যান বসে। অর্থগত দিক থেকে এ এবং অ্যান এর কোনো পার্থক্য নাই। তাহলে কিসের পার্থক্য আছে? ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ আমরা জানি যে অ্যান নরমালি ভোয়েল এর ক্ষেত্রে বসে, রাইট? এবং কনসোনেন্টের ক্ষেত্রে আমরা এ বসাই। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওকে, হুমায়রা লিখেছে আমার ক্লাসে নতুন। আমার ক্লাসে নতুন হওয়ার তো কথা না, কারণ তুমি বোধহয় এর আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি সেটা তুমি করোনি। ক্লাস 10 এ কিন্তু আমি অনেক ক্লাস নিয়েছি। আচ্ছা, হি বট আ পেন। পেনের পিটা কনসোনেন্ট, সো এ বসাইছি। দ্য বয় টুক অ্যান এগ। এগ হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে আমরা অ্যান বসাই। ডেফিনেট ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এগুলো তোমরা জানো। ডেফিনেট আর্টিকেল, দা কে ডেফিনেট আর্টিকেল বলে, কারণ ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। ডেফিনেট মানে কি? নির্দিষ্ট। কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। ডেফিনেট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাউনের পূর্বে বসে। দ্য বার্ডস বিল্ট আ নেস্ট ইন দ্য ট্রি। দেখো পাখি হচ্ছে বাসা বানাইছে, পাখি বাসা বানাইছে। এখন নির্দিষ্ট এই বনে ধরো 10টা গাছ আছে, এই গাছের মধ্যে আমার বাসায় 5টা গাছ আছে, এই গাছে হচ্ছে পাখি কি করছে? একটা বাসা বানাইছে। তাইলে এটা তো নির্দিষ্ট একটা গাছ, যেহেতু নির্দিষ্ট তার আগে আমি কি বললাম? দ্য বার্ড বিল্ট আ নেস্ট ইন দা ট্রি। স্পেসিফিকলি, স্পেসিফিকলি আমি সুনির্দিষ্ট করে আমি ট্রি এর আগে দা বসালাম। নেস্টের আগে কেন দা বসালাম না? কারণ হচ্ছে ওইখানে তো হচ্ছে তোমার একাধিক পাখির বাসা থাকতে পারে, সুনির্দিষ্ট নয়। একজন বলেছে ভাইয়া রিটেন পরীক্ষার জন্য, রিটেনের টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গুলো বলে দেন প্লিজ, একটা সাজেশন দেন। আমি তোমাদেরকে একটা সাজেশন দিই। সাজেশন হচ্ছে যারা চালাক, সাজেশন আমি কিভাবে বানাইতাম এসএসসি লেভেলে। সবার আগে বোর্ড কোশ্চেন, প্রিভিয়াস 10 ইয়ার্স এর বোর্ড কোশ্চেন, অল বোর্ড, একদম তোমার ঠোঁটের আগায় থাকতে হবে। তারপরে কি হবে ভাইয়া? টেস্ট পেপার যখন বের হবে, তোমাদের কি টেস্ট পেপার বের হয়েছে? টেস্ট পেপার তো বের হওয়ার কথা না। টেস্ট পেপারের সব বোর্ডের যে কোনো একটা টেস্ট পেপার কিনবা। টেস্ট পেপারের প্রত্যেকটা বোর্ডের প্রথম যে 10টা করে স্কুল, প্রত্যেকটি বোর্ডের প্রথম যে 10টা থাকবে সে 10টায় মনে করবা টপ 10 স্কুল। টপ 10 স্কুলের সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করবা। টপ 10 স্কুল, এইটা থেকেই রিটেন পার্টে হুবহু কমন আসবে, এটা থেকেই তোমার এমসিকিউ পার্টে হুবহু কমন আসবে। মনে রাখবা এসএসসি লেভেলে
যে প্রশ্নগুলো হয় সেগুলো টিচাররা কখনোই বানায় না, হয় কোনো না কোনো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন তুলে দেয় অথবা প্রিভিয়াস ইয়ারের এক বোর্ডের প্রশ্ন আরেক বোর্ডে তুলে দেয়। তো তুমি প্রশ্ন কমন না পেলে এটা ব্যর্থতা, তুমি হচ্ছে ভালো করে প্রিভিয়াস ইয়ারের বোর্ড সলভ করোনি। প্রিভিয়াস ইয়ারের তোমার প্রিভিয়াস ইয়ার বলতে ওই সালের বিভিন্ন স্কুলের টপ যে স্কুলগুলো সেই স্কুলের কোশ্চেনগুলো তুমি সলভ করোনি। আমার ক্ষেত্রে হয়েছে যে আমি এতবার করছি, সলভ করছি, আমার মুখস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা তোমার প্র্যাকটিস বুক সলভ করলে হবে। প্র্যাকটিস বুক ভাই আমরা তো আকাশ থেকে বানাই না, প্র্যাকটিস বুক ওখান থেকেই বানাই। এই প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন থেকেই আমরা প্র্যাকটিস বুক বানাই। তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করো না, তুমি টেস্ট পেপারের বোর্ড বই সলভ করো না, জন্যই তোমার কাছে মনে হয় যে এটা মনে হয় নতুন। আমরা প্র্যাকটিস বুকগুলো ওখান থেকেই বানাই, ঠিক আছে? দায়ের উচ্চারণ দুই রকমই হয়, দাও হয়, দিও হয়, ডিপেন্ডস। যেমন আমি ডাইরেক্টরে বলতে পারি, ডিরেক্টরে বলতে পারি, একটা ব্রিটিশ উচ্চারণ, একটা আমেরিকান উচ্চারণ, ঠিক আছে? ওকে, চলো আমরা এখন মূল পড়ায় চলে যাই। যেগুলো আমি দাগাই দিব বাবা সেগুলা তোমরা হচ্ছে খাতায় লিখে নিবা অথবা এসএস তুলে নিবা। সময় কম পাইলে এসএস তুলে নিবা, কারণ ওগুলা থেকে দেখবা যে পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন হয়। ওকে, ঠিক আছে। সাধারণত শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ এবং ভাওয়াল থাকলে তার পূর্বে অ্যান বসে। এটা সহজ জিনিস, এটা পরীক্ষায় আসবে না। তাহলে কোনটা পরীক্ষায় আসবে? এটা পরীক্ষায় আসবে, এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত হবে তার পূর্বে এ বসে। যেমন দেখো, হর্স, খেয়াল করো, আমি যখন হর্স বলছি তখন তো এইচটা হয়ের মতোই উচ্চারিত হচ্ছে। কিসের মতো উচ্চারিত হচ্ছে? হয়ের মতো। তাহলে এইচ এইচ এর মতো উচ্চারিত হলে, মানে হয়ের মতো উচ্চারিত হলে আমাদের সেখানে কোনো সমস্যা নাই, আমরা নর্মাল যে নিয়ম সেই নিয়মই অনুসরণ করব। কিন্তু যখন আমি বলবো অনার, আমি কিন্তু ভাইয়া অনার বলছি, হনার বলছি না। খেয়াল করো, যখন হর্স বলছি তখন হয়ের উচ্চারণ হয়ের মতোই হচ্ছে, কিন্তু যখন আমি এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হয়ে অ এর মতো হচ্ছে, তখন আমি অ্যান বসাবো। কি বসাবো? অ্যান বসাবো। খুবই সিম্পল, বেসিক, ঠিক আছে? যেমন আবার দেখো, হিস্ট্রিয়ান, হিস্ট্রিয়ানে এইচ এর উচ্চারণ কিসের মতো হচ্ছে বাবা? হয়ের মতোই হচ্ছে, হ হিস্টোরি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি যখন বলতেছি অনেস্ট, হনেস্ট বলতেছি না, কি বলতেছি? অনেস্ট। তাহলে এইচ এর উচ্চারণ এইচ এর মতো হয়েছে নাকি অ এর মতো হয়েছে? এইচ এর উচ্চারণ অ এর মতো হয়েছে, এই জন্য আমি অ্যান বসাচ্ছি। বোঝা গেছে বাবারা? সবাই কমেন্টস করে জানাও বুঝতে পারছে কিনা। খুব সহজ জিনিস। আওয়ার, নরমালি তো হাওয়ার বলা উচিত ছিল, হাওয়ার। হাওয়ার না বলে কি বলতেছি? আওয়ার, আওয়ার। ব্রিটিশরা আওয়ারও বলে না, বলে আওয়া, লাস্টের আরটা সাইলেন্ট রাখে। সো উই ডোন্ট নিড টু প্রোনাউন্স লাইক দ্য ব্রিটিশ। আমরা বাঙালি বাঙালির মতোই ইংরেজি আমরা উচ্চারণ করবো, কিন্তু গ্রামারটা ঠিক থাকতে হবে। যখন তুমি when you talk with a British man, when you resides in Britain, ব্রিটেনে যখন তুমি থাকবা, then yeah you have to try like a British man. ওরা হচ্ছে অনেক শব্দের অধিকাংশ জায়গাগুলো, কিছু কিছু জায়গাগুলো অমিট করে, অর্থাৎ সব অংশটা উচ্চারণ করে না। তো সেটা তোমার দরকার নাই সেভাবে বলার। মনে রাখবা, ইন্ডিয়ানরা নিজেদের মতো করে একটা অ্যাকসেন্ট বানায় ফেলছে, নামই হচ্ছে ইন্ডিয়ান অ্যাকসেন্ট। হ্যাঁ, বন্যাম বি গট্টা বি এরকম করে কথা বলে ওরা। সো ইংরেজি ভালো পারলেই হলো, কিভাবে উচ্চারণ করছে সেটা ডাজন্ট ম্যাটার। এই জিনিসটা সবাই বুঝছে কিনা 100 কমেন্ট করে জানাই। এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। বুঝছে কিনা বাবারা? কমেন্ট করে আমাকে জানাবা বুঝেছো কিনা। ওকে, এরপর শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে, তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, কিসের মতো উচ্চারিত হয়? ইউ এর মতো, তাহলে তার পূর্বে এ বসে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শব্দের শুরুতে ভাওয়েল বা ভাওয়েলস থাকার পরেও নরমালি ভাওয়েল থাকলে আমরা অ্যান বসানোর কথা। কি বসানোর কথা? অ্যান বসানোর কথা, তাই তো? কিন্তু ভাওয়েল থাকার পরেও অ্যান বসাচ্ছি না, কখন? ইউ যদি ইউ এর মতোই উচ্চারিত হয়। যেমন দেখো, ইউ ইউ এর মতো শুধু না, যে কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয়, যেমন দেখো বলতেছি অ্যান ইউ, অ্যান ইউ, এই ই ডাব্লিউ ই এটার উচ্চারণ কিন্তু হচ্ছে ইউ এর মতো, অ্যান ইউ। অ্যান ইউরোপিয়ান, ইউরোপিয়ান যখন বলতেছি তখন উচ্চারণটা কিন্তু এরকম, ইউরোপিয়ান। তাহলে ই ইউ নিলে কিসের মতো উচ্চারিত হচ্ছে? ইউ। ইউনিফর্ম, ইউ ইউ এর মতো। ইউনিভার্সিটি, ইউ ইউ এর মতো। ইউজফুল, ইউ ইউ এর মতো। ইউনিক, ইউ ইউ এর মতো। মনে রাখবা, হুবহু এই শব্দগুলো ভাইয়া, এই শব্দগুলো হুবহু পরীক্ষায় আসবে। এই শব্দগুলো কিন্তু বানায় দিবে না বাবারা। আমার কথা একদম খাতায় লিখে নিতে পারো যে জামি ভাইয়া, সাদমান ভাইয়া এই কথাটা বলছে, এই কথা না আসলে আমরা ভাইয়ের খবর করব। মনে রাখবা, ভাইয়া এই রিস্কটা নিল যে যে শব্দগুলো এখানে লেখা আছে ভাইয়া, এই শব্দগুলাই আসবে। ইউ মানে কি? প্রথম ইউ মানে হচ্ছে ভেড়ার বউ, ভেরি মানে হচ্ছে মহিলা ভেড়াকে বলা হয় ইউ, ঠিক আছে? এটা একটা তোমরা সুন্দর কিউট বকা হিসাবে
বলতে পারো, তোমার বন্ধুর নিকনেম মেসেঞ্জারে সেভ করতে পারো ইউ দিয়ে, ঠিক আছে? ছেলে মানুষের নাম আবার ইউ দিয়ে করো না, তোমার মেয়ে বন্ধুদের করতে পারো আর কি। ঠিক আছে, আচ্ছা। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান বসে, শুধুমাত্র, আমি ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি, ওয়ানও তো ও দিয়ে শুরু হয়েছে বাবা, কিন্তু ও হচ্ছে ব্যতিক্রম। ও কি? ও হইল ব্যতিক্রম। ও হইলো সাকিব আল হাসান। ব্যাটও পারে, বলও পারে, সবই পারে, সাথে সাথে একটু দুর্নীতিটাও পারে নাকি? সেটা বলতেছিলাম, ব্যতিক্রম হইলেই সেটা যেটা হওয়ার কথা সেটা হবে না। তার মানে ওটা ভয়েল। ভাওয়েলের উচ্চারণ কি আসলে জানো? ভয়েল। ভাওয়েলের উচ্চারণ মানে ভাওয়েল বলেন, এটা উচ্চারণ আসলে ভয়েল। তো ব্রিটিশদের মতো করে বললে ভয়েল বলতে হবে, দরকার নেই আমরা ভাওয়েল বলবো। তো ভাওয়েল থাকলে আমরা তো আমাদের অ্যান বসানোর কথা, কিন্তু আমরা বলছি শুধুমাত্র ওয়ান শব্দ, একমাত্র শব্দ যেটার সাথে ও থাকলেও আমরা এখানে অ্যান না বসিয়ে এ বসাচ্ছি। যেমন দেখো, অ্যান ওপেন ফিল্ড, ও আছে কিন্তু এখানে তো ওয়ান নাই। অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান ওপেন ডোর, অ্যান অরেঞ্জ, অ্যান 1 টাকা নোট না বলে এ 1 টাকা নোট বলছি, কারণ এখানে ওয়ান শব্দটা আছে। এক চোখের মানুষ, এক চোখা মানুষ, এ ওয়ান আইড ম্যান। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। এরপরে দেখো, রানা, এটা কি হবে? প্রথমটা কি হবে? এটার উত্তর কি হবে? দেখি, দ্রুত উত্তর দাও তোমরা, দ্রুত উত্তর দাও। একজন বলছে বাবারা বলেন, আবার ভাইয়াও বলেন, সবই বলবো, কোনো সমস্যা নাই, আদর করে সবই ডাকা যায়, রাইট? ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমে এ, সবাই বলছে এ, তো সবাই যেহেতু বলছে, সবার বলাটা তো ভুল হতে পারে না। তো রানা সিস আ বার্ড, হি হ্যাজ ইটেন এগ, যেহেতু আছে, এগ হচ্ছে তোমার ভয়েল, সো ইটা ভয়েল, এই জন্য অ্যান এগ। অ্যান ইংলিশ টিচার ইজ অ্যান এম এ। এম উচ্চারণ যখন করছি, দেখো এম, এম উচ্চারণ যখন করছি তখন কিন্তু বলছি এম এ, এম এ, কি বলছি? এম এ। তখন আমি যখন এ, এ উচ্চারণ করছি, এ, এটা হচ্ছে ভাওয়েল, এটা কি? ভাওয়েল। যেহেতু এটা ভাওয়েল, সো এম দেখতে কনসোনেন্ট হইলেও এম এর উচ্চারণ, উচ্চারণ অনুযায়ী আর্টিকেল বসে, মনে রাখবা। আচ্ছা, তারপরে দেখো, ভার্চুয়াস মানে হচ্ছে যারা ধর্মপরায়ণ। ভার্চুয়াস মানে ধর্মপরায়ণ। তাহলে যারা ধর্মপরায়ণ তারা তো একটা নির্দিষ্ট জাত। তারা কি একটা, ধরো বললাম সমাজের বড় লোকেরা, তাহলে বড় লোকেরা একটা নির্দিষ্ট জাত, সমাজের গরিবেরা, সমাজের অভিজাতেরা। তো এই যখন কথাগুলো বলছি তখন নির্দিষ্ট ক্লাসকে বোঝাচ্ছে, এই জন্য দা ভার্চুয়াস বলছি। সমাজে অনেক মানুষ, তার মধ্যে যারা ধর্মপরায়ণ, নির্দিষ্ট হওয়ার কারণে দা হয়েছে। আর এখানে তো বলছে অনেক প্রাণী আছে, কিন্তু গরু হচ্ছে সেই প্রাণী যেটা একটা ইউজফুল প্রাণী, তো দা কাউ। হ্যাঁ, দুইটা সুন্দর ছবি, ছবি দুটো দেওয়ার অবশ্যই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, এমবিবিএস এমপি এগুলোতেও তো হয়। আমি ক্লাস 10 এর আগেও একটা আর্টিকেলের ক্লাস মোস্ট প্রবাবলি নিয়েছি। ক্লাস 10 এরই নিলাম নাকি ইন্টারে নিয়েছি আমি ভুলে গেছি, বাট নিছি, এই স্লাইড দিয়ে আমার মনে আছে। তোমরা একটু কমেন্ট করে জানাও সেই ক্লাসটা করছিলা কিনা। ওকে, ঠিক আছে। দেখো, ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। নরমালি অ্যান হওয়া উচিত ছিল, নরমালি কি হওয়া উচিত ছিল? অ্যান হওয়া উচিত ছিল, কিন্তু ইউ এর উচ্চারণ ইউ এর মতো। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, সেই রুলস অনুযায়ী হয়েছে না? এটা সবাই বুঝতে পারছে কিনা কমেন্টস করে জানাই। তারপরে দেখো, অ্যান ওপেন ফিল্ড, অ্যান কেন হবে? কারণ ও হচ্ছে ভাওয়েল, এটা নরমাল রুলস অনুযায়ী হয়েছে অ্যান ওপেন ফিল্ড, খোলা মাঠ। ওকে, ঠিক আছে। একজন লিখেছে এটি কোন বিশ্ববিদ্যালয়? এটাকে মনে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো দেখতে। আমার যে হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, সেটাও এরকমই দেখতে। তোমরা সলিমুল্লাহ মুসলিম হল লিখে বা এস এম হল লিখে যদি গুগলে সার্চ দাও, দেখবে এরকম একটা বিল্ডিং এর ছবি আসবে। এরকম করেই বানানো হয়েছিল, এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভবনটা দেখে হুবহু এরকম করেই বানানো হয়েছিল। ওকে, আমি যে হলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে যে হলে থাকতাম, এখন তো আর থাকি না, আমার পড়াশোনা শেষ। আচ্ছা, সংক্ষিপ্ত শব্দের, এটা একটু আগেই পড়ায় আসলাম। সংক্ষিপ্ত শব্দ মানে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে। যেমন এম এ, এটা সংক্ষিপ্ত কেন ভাইয়া? এম এ মানে হচ্ছে মাস্টার্স অফ আর্টস, এম এ মানে মাস্টার অফ আর্টস। হ্যাঁ, এফআরসিএস এটা একটা ডাক্তারি ডিগ্রি, এটারও বিশাল বড় একটা অর্থ আছে আর কি, এটা ডাক্তারি ডিগ্রি। এই যে যখন এফ বলছি, এফ, এফ, তাহলে এ আগে আসছে, রাইট? এফআরসিএস,
এ আগে আসছে, এম এ এ আগে আসছে, এম এম যখন আমি এম বলি, এম মানে কিন্তু আসলে উচ্চারণ করো এম, তাই না? এম মানে কি আগে এ আসছে। আবার বিএসসি, বি যখন বলছো, বি মানে কিন্তু আসলে বি এর সাথে কি আছে একটা বাবা ই আছে, বি এ বি, এগুলা হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক্স নামে একটা সাবজেক্টই আছে, বড় হলে পড়বা, ঠিক আছে? সো সেখানে এই জিনিসগুলো পড়বা। তাহলে এক জাতীয় শব্দকে বোঝাতে, এটা গুরুত্বপূর্ণ, এক জাতীয় সকলকে বোঝাতে, এক জাতীয় সকল বলতে কি বোঝাচ্ছে ভাইয়ারা? এক জাতীয় সকল বলতে বোঝাচ্ছে, দেখো, এ ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, তার মানে পৃথিবীর পুরা কুকুর সম্প্রদায়টাকে বোঝাচ্ছে, কুকুরের জাতটাকে বোঝাচ্ছে, যে কুকুর হচ্ছে একটা বিশ্বস্ত প্রাণী। ওকে, অ্যান অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস, দেখো পুরা জাতটাকে বোঝাচ্ছে, এবং যেহেতু ভাওয়েল দিয়ে শুরু হয়েছে সেই অনুযায়ী আমরা বসালাম, অ্যান বসালাম। ওকে, কোনো পেশা অথবা ব্যবসা বোঝাতে এ অবলিক অ্যান ব্যবহৃত হয়। যেমন দেখো বিজনেসম্যানের জন্য প্রচুর টাকা উড়াইতেছে, খেয়াল করছো, আরে টাকা আর টাকা, কি একটা অবস্থা, এরকম বিজনেস করতে পারলে তো ভালো। তো তোমরা সবাই বিজনেস করার চেষ্টা করবা বড় হয়ে। আচ্ছা, দেখো বিজনেসম্যান, যেহেতু তোমার এখানে কোনো ভাওয়েল নাই, সো আমরা এখানে কি করেছি, বিজনেসম্যানটাতে এ বসিয়েছি। ডজন, হান্ড্রেড, মিলিয়ন ইত্যাদির পূর্বে এ বসে। এ হান্ড্রেড অফ স্টুডেন্ট, এ হান্ড্রেড অফ স্টুডেন্ট, এখানে মিলিয়নও বসতে পারতো, হান্ড্রেডও বসতে পারতো। আবেগসূচক কোনো শব্দ দিয়ে বাক্য শুরু হলে এ বা অ্যান বসে, যেমন হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, বা হাউ নাইস, এখানে কি হতো বলতো, হাউ নাইস, এন আই সি, হাউ নাইস ড্যাশ বার্ড ইজ, এখানে এ বসতো, অ্যান বসতো, নাকি দা বসতো? বলো তো বাবারা, এটা কি হবে উত্তর? এটার উত্তর কি হবে? বাংলাদেশ আবার ব্যাটিং এ নেমে গেছে, বিশাল ব্যাপার। চিন্তা করছো, মানে একটা দিনে বাংলাদেশ ব্যাটিং করলো, ইন্ডিয়া ব্যাটিং করলো, আবার বাংলাদেশ ব্যাটিং করলো, মানে এটা কিন্তু খুব রেয়ার সিন, তাই না? ওকে, তো এটার উত্তর হবে হচ্ছে দা। হাউ নাইস দা বার্ড ইজ, কেন বাবা? কারণ হচ্ছে আমি নির্দিষ্ট করে বলছি, ধরো এখানে 4টা বার্ড আছে, বা এখানে একটা আমি গাছ দেখে বললাম পাখিটা কত সুন্দর, নির্দিষ্ট করে বললাম, কি করে বললাম? নির্দিষ্ট করে বললাম। নির্দিষ্টতা বুঝাতে হবে কি, দা হবে, বুঝতে পারছো? আর এখানে কেন দা হইল না? এখানে নাইসের আগে বসছে, এখানে কিন্তু বার্ডের আগে বসেনি, এজন্য আর্টিকেলটার আগে আমরা এ বসাইছি, অ্যাডজেক্টিভের আগে বসাইছি। এ নাইস, দা নাইস বলে কোনো শব্দই নাই, কিন্তু এখানে যেহেতু বার্ডের আগে বসাইছি, নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে দা বসিয়েছি। সো যে জিনিসটা বুঝবা, ইন ডেপথ বুঝতে হবে, তোমার একটা সেন্টেন্স দেখে বুঝতে হবে ওই জায়গায় কেন দা বসলো, বা ওই জায়গায় কেন অ্যান বসলো। বুঝা গেছে? একজন লিখছে, আপনি বাম হাত দিয়ে কিভাবে লিখেন? এটা প্রত্যেকটা ক্লাসে এই প্রশ্নটা আমি পাই। আমার ব্রেনের ডান অংশ ভালোভাবে কাজ করে, এজন্য আমি বাম হাত দিয়ে লিখি। তুমি গুগলে সার্চ দিলেই তো পারো যে হোয়াই পিপল আর লেফটি, হোয়াই সাম পিপল আর লেফটি, দেখবা গুগল সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে, মনে রাখবা। ডিগ্রি তো 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রির আগে দেন বসে, আর সুপারলেটিভ এর আগে দা বসে। যেমন হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল বার্ড, তাহলে এই যে মোস্ট আছে, তার মানে সুপারলেটিভ, এই জন্য দা বসাইছি। ফিউ লিটল, লট অফ, কমা, গুড ডিল, গ্রেট মেনি, গুড মেনি, কমা, সামটাইমস ইত্যাদির পূর্বে এ অবলিক অ্যান বসে। আই স এ মেনি বয়েজ দেয়ার, এ গুড মেনি বয়েজ দেয়ার, তাহলে এই যে মেনি, মেনির আগে এ বসছে। এগুলো বেশি গুরুত্বপূর্ণ না। বলো তো এটা কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর দ্রুত লিখো, এটার উত্তর দ্রুত সবাই লিখো, দ্রুত আনসার করবা। মনে রাখবা, ক্লাসে যারা যত ইরিলেভেন্ট কমেন্ট করবে সময়টা তাদের নষ্ট হচ্ছে। আমি কিন্তু ক্লাসে পড়ে যাচ্ছি, এবং কিছু স্টুডেন্ট দেখে আমি খুবই ভালো লাগে আমার, যারা শুধু পড়া নিয়ে ব্যস্ত আছে, ওরা অন্য কোনো কমেন্ট, অন্য কোনো কিছু চিন্তা, ওদের প্রত্যেকটা কমেন্টে আসলে পড়াশোনার রিফ্লেকশন ফুটে ওঠে। তো ইউর সিরিয়াসনেস উইল ডিটারমাইন ইউর ফেট। আমি অনেক মানুষকে দেখি যারা বসে বসে তাদের ভাগ্যকে নিজের হাতে নষ্ট করে। তোমার ভাগ্য আসলে তুমি নিজে আসলে দিন শেষে ঠিক করে দাও, কারণ কোরআন শরীফের আয়াত আছে যে আল্লাহ বলছেন যে মানুষ কি পায়, মানুষ যা চায় বা মানুষ যা করে সে তাই পায়, কারণ আল্লাহ হচ্ছে গ্রেট জাজ।
তুমি যতটুকু করবা আল্লাহ তোমাকে সেটাই দিবে। তুমি কিছুই কাজ করতেছো না, তুমি আল্লাহর কাছে খালি হাত তুলে দোয়া করতেছো, তখন আল্লাহ তো তোমাকে দিবে না, কাকে দিবে? যে পরিশ্রম করছে। কারণ আল্লাহ তো যার যেটা প্রাপ্য তাকে সেটাই বুঝিয়ে দেন। তুমি যদি প্রাপ্য না থাকে তাহলে কি তোমাকে দিবে? তোমাকে তো দিবে না। তো দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। ছোটকাল থেকে সিরিয়াস হবা। বোঝা গেছে? আমি এই যে ক্রিকেট খেলা এখনো দেখি, ক্রিকেটের প্রতি একটা নেশা আছে। এই কারণে যে আমি ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলতাম। স্কুল লেভেলে আমি ক্রিকেট খেলেছি এবং বাঁহাতি ছিলাম। এই যে দেখো বাঁহাতে লিখতেছি, আমি খেলিও বাঁহাতে। সো আমার বাঁহাতি ওপেনার হিসেবে আমার বেশ ভালো চাহিদা ছিল। খারাপ খেললেও আমাকে সবসময় দলে নিত। কারণ বাঁহাতি ব্যাটসম্যানদের এগেইনস্টে বলাররা বল করতে একটু ঝামেলা হয়। লেফটি রাইটি কম্বিনেশন যদি হয়। তো আমি স্কুলে ওঠার পরে ক্লাস 9 এ ওঠার পরে আমি খেলাধুলা ছাড়ছি। এবং আমার বাসার পাশে মাঠ ছিল। তো আমার জন্য খুবই টেম্পটিং ছিল। প্রত্যেকদিন বিকেলে ছেলেরা খেলতো। তো না খেলতে যাওয়া আসলে আমার জন্য খুবই টাফ ছিল। বাট আমাকে কিন্তু কেউ বলে নাই যে তুমি খেলতে যাও না এবং আমি ইন্সপায়ার ও করি না। আমার মনে হয় যে খেলতে যাওয়াই তো উচিত। এবং আমি মাঝে মধ্যে খেলতে যেতাম। কিন্তু ক্লাস 9 থেকে উঠে আমি ঠিক করলাম যে আমার খেলার প্রতি এত নেশা ছিল যে আমি ওই যে সকাল নাই বিকাল নাই সবসময় ক্রিকেট খেলার উপরে আমার একটা মনোযোগ ছিল। সো আমি ঠিক করলাম এটাকে আমার ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? কারণ এটা আমার পড়াশোনাকে হ্যাম্পার করছে। সো আমি মাঝে মধ্যে খেলতাম। কিন্তু আমার বাসার পাশে মাঠ হওয়া সত্ত্বেও আমি রেগুলার যেতাম না। সো দ্যাটস হাউ আই কন্ট্রোলড মাইসেলফ। তো আমার সবচেয়ে প্রিয় জিনিসের একটা যদি আমি ছাড়তে পারি এবং এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, ক্লাস না নিলে আমি বসে কিন্তু এখন খেলা দেখতাম। আমি আর তোমাদের হিরণময় দা আমরা পাশাপাশি বসে, জিমি ভাই আমরা পাশাপাশি বসে আমরা কিন্তু খেলা দেখি। তো সেটা স্যাক্রিফাইস করে কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি। সো মনে রাখবা যে তুমি কিছু স্যাক্রিফাইস করলে কিছু পাবা। ঠিক আছে? সো অ্যান্সার হচ্ছে ডি। যারা বেশিরভাগ ডি দিয়েছো, ডি একজন সি দিয়ে লিখছে নাম নিবেন প্লিজ। উত্তর দিয়েছো ভুল, আবার বলো নাম নিতে। তাহলে হবে? ব্যাখ্যা দিই দেখো। কি হিজ ইল্ডার ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়েছে, রাইট? ইউ এর মতো উচ্চারণ হলে আমরা জানি সেখানে এ বসবে। আচ্ছা, হিয়ার ইজ ড্যাশ আমব্রেলা। আমব্রেলা তো ইউ এর মতো উচ্চারণ হয়নি, এর মতো উচ্চারণ হয়েছে। আমব্রেলা যখন বলছে তখন বলছে আম, আম, এ এম আম। উমব্রেলা তো বলতেছি না যে ইউ এর মতো উচ্চারণ হবে, এজন্য এন হয়েছে। ইউ এর মতো উচ্চারণ না হলে এন হয়। আচ্ছা, তারপর হি ড্যাশ ওয়ান্স, ওয়ান টাকা নোট। ওয়ান যদি থাকে একটা সেন্টেন্সে আমরা জানি ওয়ান থাকলে আমরা এ বসাই, এন বসাতে পারি না, শুধু ওয়ানের ক্ষেত্রে। হি হ্যাজ লেফট ফর ড্যাশ ইউএসএ। নির্দিষ্ট কোনো দেশের নাম যদি বলে তখন সবসময় তার আগে দা বসে। সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, নির্দিষ্ট কোনো দেশের নাম। ঠিক আছে, ওকে। মিস্টার করিম ইজ ড্যাশ ইউরোপিয়ান। দেখো ইউরোপিয়ান, ইউ, ইউ এর মতো, ইউ মিলে উচ্চারণ হচ্ছে ইউ এর মতো, ইউরোপিয়ান, এই জন্য হচ্ছে এ ইউরোপিয়ান। বুঝতে পারছি সবাই? হুবহু এই উদাহরণগুলাই পরীক্ষায় আসে। হুবহু এই উদাহরণগুলাই পরীক্ষায় আসে। আচ্ছা, এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা বেশি গুরুত্বপূর্ণ না, 2 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখবা এটা সাজেশন ক্লাসের মতো হিসাবে ধরে নিবা। সাজেশন ক্লাসের মতো ধরে নিবা। একজন লিখছে ভাইয়া আমিও আপনার মতো লেফটি, কিন্তু আমার লেখা ভালো হয় না বেশি, একটা সমাধান দেন। সমাধান হচ্ছে তোমার লেখা যদি আঁকা-বাঁকা হয় তাহলে স্কেল টানা খাতা পাওয়া যায়। সেই খাতায় তুমি প্র্যাকটিস করবা। তাহলে লেখা সোজা হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে লেখা খুব বেশি সুন্দর হওয়াটার চেয়ে গুরুত্বপূর্ণ লেখায় কাটাকাটি কম হওয়া। মনে রাখবা তোমার লেখা পরিষ্কার হলে এনাফ, খুব বেশি সুন্দর হওয়ার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। যদিও বাংলাদেশের বোর্ড এক্সামে এসএসসি, এইচএসসি তে হাতের লেখা সুন্দর হওয়ার উপরে অনেক সাবজেক্টে, বিশেষ করে বাংলা, ইংরেজি, হ্যাঁ, যে সাবজেক্টগুলা ম্যাথ নাই, সে সাবজেক্টগুলোতে মার্ক ডিপেন্ড করে। তো খারাপ হলে একটু মার্ক কম পাবা, কিছু করার নাই। ঠিক আছে? আমার ছোট বোনের লেখা খুবই খারাপ ছিল। মানে ওর লেখা এখনো দেখলে মনে হবে যে বাচ্চাদের মতো লেখা। তো ও হলো স্কুলে কম্পারেটিভলি দেখা যেত যে ফার্স্ট না হওয়ার জন্য সেকেন্ড হতো। অনেক ভালো স্টুডেন্ট। তো আমি ওকে বলছিলাম যে তুমি যখন ভার্সিটির ভর্তি পরীক্ষা দিবা, ভার্সিটিতে উঠবা তখন আর এই লেখা ম্যাটার করবে না। ও কিন্তু ভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিছে সবগুলা ভালো, ভালো ভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড হইছে এবং ওর লেখা সেখানে কোনো ম্যাটার করেনি। এবং বিশ্ববিদ্যালয়ে এখন যখন ও ল-তে পড়তেছে এবং সে আমি যখন 10 মিনিট স্কুলে টিচার ছিলাম, সেও 10 মিনিট স্কুলে আমার সাথে টিচার ছিল। ভাই বোন আমরা একই প্রতিষ্ঠানে পড়াইতাম। এখন তার পড়াশোনার চাপের জন্য আমি তাকে আর কোথাও এনগেজ করি নাই। ঠিক আছে? তো যেটা বলার চেষ্টা করলাম, লেখা খারাপ হলে এটা বেটার করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিসের ব্যাপার, আর কিচ্ছু না। ওকে, দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল এক জাতীয় সকলকে বুঝাচ্ছে। দুনিয়ার গরুর যত গোষ্ঠী আছে সবাইকে বুঝাচ্ছে। দ্য রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার গোলাপের জাতটাকে বোঝাচ্ছে। বয়েস, ওকে, বয়েজরা কি সুন্দর করে দেখো খেলাধুলার কথা বলতে বলতে বয়েজরা খেলাধুলা শুরু করছে। দ্য বয়েজ আর প্লেইং, তার মানে ছেলেদের গ্রুপকে বোঝাচ্ছে, গ্রুপ বা দলকে বোঝাচ্ছে। দ্য বয়েজ একটা নির্দিষ্ট গ্রুপ বা দলকে বোঝাচ্ছে। গরু, কি সুন্দর কিউট একটা গরু, তাই না? তাহলে দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল, প্লুরাল কমন নাউন। ওইটাও প্লুরাল কমন নাউন, এটাই প্লুরাল কমন নাউন। ইয়েস, রিয়াজ, বাংলা স্যার যে কথাটা বলেছে সেই কথাটাই সঠিক কথা বলেছে।
যে লেখাটা তোমার পরিষ্কার বুঝতে হবে, বোঝা যেতে হবে, তাইলেই হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদী, সাগর, উপসাগর, পর্বত শ্রেণী, তার মানে সাগর মানে ওশেন, উপসাগর মানে বে, ইংরেজি হচ্ছে বে, পর্বত শ্রেণী হচ্ছে তোমার যেমন ধরো দা এভারেস্ট, এটা একটা পর্বত, দা হিমালয়াস, সরি দা হিমালয়াস, এই যে হিমালয়াস বলতেছি, এটা কিন্তু একটা পাহাড় না, হিমালয়াস মানে অনেকগুলা পর্বত আছে এখানে, এটা পর্বত শ্রেণী, এখানে কাঞ্চনজঙ্ঘা আছে, মাউন্ট এভারেস্ট আছে, অনেক পর্বত আশেপাশে, তো এটা পর্বত শ্রেণী। দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ মানে হলো এই যে হিমালয়াস এখানে আছে, আমি আমার কষ্ট করে লিখতে গেলাম। দ্বীপপুঞ্জ মানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ মিলে যদি, অনেকগুলো ছোট ছোট দ্বীপ মিলে যদি একটা দ্বীপ গড়ে ওঠে, সেটাকে বলে দ্বীপপুঞ্জ। যেমন দা মালদ্বীপস, আন্দামান ছাড়া কি আসতে পারে, দা মাল দ্বীপস, বানান লক্ষ্য করো। প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর, কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপ বুঝালে তার পূর্বে কিন্তু দা বসে না। একটি মাত্র দ্বীপ মানে দেখো, মালদ্বীপ মানে হলো অনেকগুলা ছোট 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 দ্বীপ মিলে মালদ্বীপ হয়েছে, কিন্তু আমি যখন বলবো যে সন্দ্বীপ, সন্দ্বীপ একটাই দ্বীপ, কারা কারা চিটাং এর আছো, এই যে সন্দ্বীপ, হাতিয়া, এরা কিন্তু চিটাং এর দ্বীপ, এবং এরা একটা সিঙ্গেল দ্বীপ, এরা কি একটা সিঙ্গেল ছোট্ট দ্বীপ। মাউন্ট এভারেস্ট, এটা তো একটাই পাহাড়, সিঙ্গেল একটা পাহাড়। দা কাঞ্চনজঙ্ঘা, একটাই পাহাড়। বাবারা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এলজিপি এর ক্লাস কবে থেকে স্টার্ট হবে, এক্সাক্ট ডেটটা তোমরা এই যে ক্লাসের শুরুতে দেওয়া ছিল, আমি তো ভালো করে খেয়াল করিনি। তোমরা 16780 ফোন দিলে অথবা শিখবো জিতবো গ্রুপের নজর রাখলেই বোঝার কথা কবে ক্লাসটা শুরু হবে। 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর্মগ্রন্থ এবং পত্রিকার নামের পূর্বে দা বসে। হলি কুরআন, দা হলি কুরআন। পৃথিবীতে তো একটাই কোরআন আছে, ইসলাম ধর্মের একটাই গ্রন্থ, রাইট? একটা কোরআন আছে বলতে ইসলাম ধর্মের একটাই ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মের একটাই ধর্মগ্রন্থ বাইবেল, হিন্দু ধর্মের একটাই ধর্মগ্রন্থ, সেগুলোর আগে দা বসবে। অবজারভার একটা পত্রিকার নাম, এরকম হতে পারে দা ডেইলি, প্রথম আলো, দা ডেইলি স্টার, যে কোনো কিছু হতে পারে। একজন লিখেছে ভাই আমি সন্দীপের, জোস শেখ মাহমুদ। এটা কি হবে, দ্রুত কমেন্টে আনসার করো বাবারা। সবাই লিখতেছে সি, অনেকে লিখতেছে বি। দেখা যাক বি নাকি সি, কারা জয়ী হয়, কারা জয়ী হয়। কানেক্টরসটা আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। দেখো বি হচ্ছে আনসার, কারণ দেখো দিস পন্ড বলছে মানে এই পুকুর, অনেকগুলো পুকুর আছে, তার মধ্যে বলতেছে এই পুকুরের পানি বেশি শুদ্ধ। তাহলে 4টা পুকুর, তার মধ্যে আমি নির্দিষ্ট একটা পুকুরকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে এটা তো নির্দিষ্ট করা হচ্ছে, এটা দা হবে। তারপরে দেখো ড্যাশ জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস, এটা দ্বারা জাপানি জাতিকে বোঝাইছে, কি বোঝাইছে, জাপানি জাতি, জাতি বোঝালে তার আগে দা বসে। আই বট ড্যাশ ডজনস অফ পেন্সিল, ডজন, 100, মিলিয়ন, বিলিয়ন, একটু আগে পড়ে আসলাম, তাদের আগে এ বসে, কি বসে, এ বসে। তারেক ওয়াজ ফ্লাইং ওভার ড্যাশ, ড্যাশের পরে কি আছে, আটলান্টিক, আটলান্টিক হচ্ছে একটা মহাসাগর মানে ওশেন, ওশেন, মহাসাগরের আগে কি বসে, দা বসে। মিস্টার রহমান ইজ ড্যাশ বি এ, বি যখন বলছি, বি এ, বি যখন বলছি, বি এর সাথে নিচে কি আছে, ই আছে, ই, এই জন্য দেখো বি এ, বি এ, ই কি আছে, বি এ। যখন আমি এম বলতেছি, এম, তখন এ উচ্চার হচ্ছে, বাট বি এর ক্ষেত্রে তো ই হচ্ছে না, সরি, বি এর ক্ষেত্রে ই হচ্ছে না, শুধু বি, বি মানে বি, এই জন্য এ বি এ হচ্ছে। ওকে, এই জন্য বি নাম্বারটা হচ্ছে আনসার। ওকে, এখন দুইটা ইয়েকের ছবি দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে একটা পর্বতমালা আর একটা হচ্ছে সাগর, দা হিমালয়াস, পর্বতমালা, এখানে অনেকগুলা পাহাড় দেখছো, সব মিলে একটা রেঞ্জ হয়েছে আর কি। তারপরে দা প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগর, কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু আসলে অশান্ত মহাসাগর, নাম দিছে প্রশান্ত মহাসাগর। আচ্ছা, এরপরে দায়ের ব্যবহার দেখো, পাহাড়ের মাথায় চড়ে কে জানি আবার নাচতেছে, এটা হলো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টে উঠে খুব খুশি হয়ে গেছে, নাচতেছে। তারপর এটা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, এটা হচ্ছে দা হলি কোরআন, যে কোনো ধর্মগ্রন্থের আগে তা বসবে। একটি মাত্র পর্বত বুঝাইলে তো দা বসবেই বাবা, কিন্তু মানে কি বলবো, এটার আগে দা বসছে, একটি দা বসছে, দা বসছে কই, দা মাউন্ট এভারেস্ট।
একটা এটা নির্দিষ্ট অর্থে বসতেছে, নির্দিষ্ট অর্থে বসতেছে। আচ্ছা, এরপর একক বস্তু যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য। পৃথিবীতে যেটা একটাই আছে, পুরা ওয়ার্ল্ডে যেটা একটাই আছে, পৃথিবীতে সান তো একটাই, আর্থ তো একটাই, মুন তো একটাই, অন্য আরো গ্রহ আছে কিন্তু চাঁদ তো একটাই। তো সে অনুযায়ী দা বসে। এবার বুঝতে পারছো? ওকে। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে, যেমন অর্থ মানে বর্ণনামূলক মানে হচ্ছে ইউএসএ মানে ইউনাইটেড, যেটাকে ভাঙা যায় অ্যাব্রিভিয়েশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা। পাঞ্জাব, পাঞ্জাব হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক জায়গা। পাঞ্জাবের হিস্ট্রি তোমরা জানো? পাঞ্জাব কিন্তু হচ্ছে একজন লিখছে পোল কোশ্চেনে পোল কেন দিই না, পোল কোশ্চেনে পোল দিই না এই কারণে আজকে আর্টিকেলও পড়াবো, কানেক্টরসও পড়াবো। এখন তোমাদের যদি আমি পোল দিয়ে সময় নষ্ট করি, তোমাদের ক্লাসের ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। আমি তোমাদের ক্লাসে যেন পুরোপুরি শেষ করতে পারি, ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পড়াতে পারি, এই জন্য পোল দিচ্ছি না। ব্যাপারটা কি মাথায় ঢুকছে বাবা? যে ক্লাসে আমাদের হাতে অনেক সময় থাকে, টপিক কম থাকে, ওই ক্লাসে কিন্তু আমি পোল নেই, তোমাদের নাম পড়ি। বাট মনে রাখবা, তোমরা বড় হয়ে যাচ্ছ, কিছুদিন পর কলেজে উঠবা, পোলে তোমার নাম আসা, পোলে আনসার করতে পারা, অন্যজনের নাম আসছে, আমি আগেও আনসার করছিলাম বাট তারপরও আমার নাম কেন আসেনি, এই জাতীয় বাচ্চামো প্রশ্ন ক্লাস 7-8 করবে। তোমরা করবা না, বিকজ ইউ আর নাও গেটিং অন টু সিরিয়াস স্টেজ। তোমরা কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবা, বড় হয়ে যাবা, কলেজে উঠবা, পোল তোমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। পোল জাস্ট দেওয়া হয় এই ক্লাসে অনেক স্টুডেন্ট কেউ কেউ ঘুমায় পড়লো কিনা এটা ইনশিওর করার জন্য, কারণ পোলে আনসার করলে একটু হয়তো ঘুম কেটে যায়। আমার মনে হয় না তোমাদের এখন সিরিয়াসনেস আসার জন্য আমার পোল আনা লাগবে। তো কানেক্টর দ্রুত শুরু করব, এটার আনসার দাও। কানেক্টরই দ্রুত শুরু করব বাবা। না, আজানের আগে আমি কানেক্টর শুরু করতে চাই। 4:50 তো আমি 5:50 নামাজের বিরতি দিব, তার আগে কানেক্টরটা শুরু করতে চাই। আমার সেই জন্য তোমরা একটু দ্রুত যাও, দ্রুত দ্রুত কানেক্টরস নিয়ে আমি ইয়ে করব। একজন আবার লিখছে 4 বাই জাকির। ইয়েস, জাকির 4 মারছে। ভালো ভালো, আমাকে খেলার আপডেট দিও মাঝে মধ্যে। আচ্ছা, সবাই লিখতেছে এ হবে, মাহিয়া লিখতেছে এ, তাসিন লিখতেছে এ, নাওয়ার লিখছে এ, তাসনিম আবার ভুল উত্তর দিয়ে লিখছে ডি নাম নিবেন, নাকি তাসনিমের উত্তরে ঠিক হয়েছে আমি আসলে জানি না, একটু পরে দেখা যাবে এ নাকি ডি। আচ্ছা, আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে এ। আচ্ছা, কেন এ হলো দেখো, ক্যাপ্টেন তো একজনই ক্লাসের, সুনির্দিষ্টতা, এটা কি নির্দিষ্ট বুঝাইছে, এই জন্য দা ক্যাপ্টেন। তারপরে অনার্স গ্র্যাজুয়েট, অনার্স অ উচ্চারিত হচ্ছে, অনার্স হচ্ছে না, অনার্স হচ্ছে। তাহলে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, সেক্ষেত্রে আমরা কি বসাই? এন বসাই। আর এইচ এর উচ্চারণ এইচ এর মতো হলে এ বসাই, যেমন হর্স, এ হর্স। হি ইজ ড্যাশ ইডিয়ট, আর্টিকেল আই আছে, মানে ভাওয়েল আই আছে, এই জন্য আমি আর্টিকেল কি বসাবো এখানে? এন বসাবো, ইডিয়ট। ইডিয়ট মানে নির্বোধ। হি স্টপ ফর ড্যাশ মুভমেন্ট, এটা কনসোনেন্ট আছে এম, এই জন্য এ বসাইছি। অলওয়েজ স্পিক, সুনির্দিষ্ট করে বলছে সত্য কথা বলবা, তাহলে দা হবে, অলওয়েজ স্পিক দা ট্রুথ। বোঝা গেছে? 100-100। ওকে। কোথায় কোথায় বসে না, কোথায় কোথায় বসে না সেটা জানবা। খেয়াল করে, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যেসব দেশের নাম প্লুরাল ফর্মে, যেমন দেখো নেদারল্যান্ডস, কি আছে? এস আছে। দেশে কি আছে? এস আছে। নর্মালি বাংলাদেশ, ইন্ডিয়া, ভুটান, শ্রীলঙ্কা, এগুলোর সাথে কত এস নাই, কি নাই? এস নাই। কিন্তু মনে রাখবা ইউনাইটেড স্টেটস এস আছে, দা বসাইতে হবে। কি বসাইতে হবে? দা বসাইতে হবে। নাম প্লুরাল, দা বসাইতে হবে। যেসব দেশের নামের সাথে স্টেটস, কিংডম আর রিপাবলিক আছে, সেগুলোর আগে কি বসে? দা বসে। যেমন দা ইউনাইটেড কিংডম, পৃথিবীতে একটাই, দা ইউনাইটেড স্টেটস। ওকে। আচ্ছা, সো কি হবে? দা সান, পৃথিবীতে তো একটাই সূর্য, পুরা মানে পৃথিবীতে বলছি, মানে পুরো মহাবিশ্বে একটাই সূর্য। আচ্ছা, ইউনাইটেড স্টেটস, রাইট? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হান্টারের আগে দা হবে নাকি, হান্টারের আগে এ হবে নাকি এন হবে? হান্টার কি বলছো? এইচ তো এইচ এর মতোই উচ্চারণ করছে, হান্টার, এ হান্টার, তাই না? ভয়ের মতো উচ্চারিত হচ্ছে। আন্টার তো বলতেছে না, আন্টার বললে এন হইতো। সিম্পল জিনিস। এই জিনিসটা একটু ভালো করে ইয়ে করবা। এই নামগুলোর আগে আমরা দা বসাই না, এগুলোর আগে আমরা, এটা ব্যতিক্রম। এটা কি? ব্যতিক্রম। আর ব্যতিক্রম মানে গুরুত্বপূর্ণ। এগুলো একটু দ্রুত যাব। দায়ের ব্যবহার তোমরা সবাই জানো, সুনির্দিষ্ট সাগর, মহাসাগর, পর্বতমালা, লেক, নদী, সবকিছুর আগে আমরা দা বসাই। একজন কয় নেদারল্যান্ডস তো একটাই দেশ, তাই এটার নামের আগে প্লুরাল কেন? কারণ ওটার সাথে জন্মগতভাবে এস আছে।
এখন আমি তো আর নেদারল্যান্ডসের নাম দিই নাই। ঠিক আছে? কিছু জিনিস আছে দেখো তুমি, আমি এখন তাহলে তোমার যদি বলি ফিজিক্সের সাথে এস কেন? ফিজিক হওয়া উচিত ছিল। কিন্তু মনে রাখবা ফিজিক্স মানে হচ্ছে পদার্থবিদ্যা। আর ফিজিক মানে যদি বলি তখন সেটা হবে শারীরিক গঠন। এস বাদ দিয়ে দিলে ওটা অর্থই আলাদা হয়ে যায়। ইকোনমিক্স জন্মগতভাবে এস আছে। বোঝা গেছে? ওকে, তোমরা আমি কি আর্টিকেল কানেক্টর শুরু করব কিনা জানাও। কানেক্টর শুরু করার আগে আমি ইউজের আগে অমিশনটা একটু দেখাই। এটা খুব গুরুত্বপূর্ণ। অমিশন, অমিশন মনে করবা খাবারের আগে এ বা এন বসে না, তবে কানেক্টর শুরু করব, সমস্যা নাই। জাপানের আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ আমি তো বলছি যে এসের দেশের আগে যদি তোমার কোনো নির্দিষ্ট রিপাবলিক, কিংডম এরকম কোনো বা স্টেট শব্দ না থাকে, অথবা দেশটা প্লুরাল না হয়, তখন আমি তার আগে দা বসাই না। কিন্তু জাপানিজ যখন বলবো, জাতি বুঝাবে, তখন দা বসাবো। ওকে, ঠিক আছে। ওকে, সবাই বলতেছে স্যার আপনি শুরু করেন, কানেক্টর শুরু করেন। তো কানেক্টর শুরু করি তোমাদের চাহিদা মতো। আর্টিকেল বাদ যাও। ওকে, চলো। আর কানেক্টরস আমরা শুরু করি, তোমাদের জনগণের চাহিদা মেনে আমরা শুরু করলাম। কানেক্টরস মানে হচ্ছে যা সংযুক্ত করে। কি করে? যা সংযুক্ত করে। যেমন বললাম, ধরো হি ইজ পোর বাট অনেস্ট। ধরো আমি লিটন দাসের কথা বললাম যে হি ইজ মেরিটোরিয়াস, হি ইজ সে ট্যালেন্ট মানে মেরিটোরিয়াস, হি ইজ মেরিটোরিয়াস, হি ইজ মেরিটোরিয়াস বাট ইনকনসিস্টেন্ট। বাট তোমাদের নতুন নতুন শব্দ শিখাই, খালি তো পোর বাট অনেস্ট শিখো। ইনকনসিস্টেন্ট মানে লিটন দাস হচ্ছে মেধাবী কিন্তু কি ইনকনসিস্টেন্ট, মানে হচ্ছে সে হচ্ছে ধারাবাহিক না। কনসিস্টেন্স মানে হচ্ছে ধারাবাহিকতা, অধারাবাহিক, ধারাবাহিক নয়। তাহলে এই যে দুটো সেন্টেন্সে আমি খেয়াল করো বাট ব্যবহার করলাম, আমি সেন্টেন্সের দুটো অংশকে কানেক্ট করেছি। সেন্টেন্সটা আসলে এরকম, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বাট আমি হি ইজ শব্দটা আর লিখি নাই। মনে রাখবা কম্পাউন্ড সেন্টেন্সে যদি সাবজেক্ট সেম হয় দুটো অংশেই, তাহলে পরের অংশে আমরা সাবজেক্ট সাইলেন্ট রাখি, অমিট রাখি। তো এই যে বাট কথাটা বললাম, এটা একটা কানেক্টরস। কেন কানেক্টরস? সেন্টেন্সের দুটো অংশকে কি করেছে? একজন আবার লিখছে আউট। কে আউট হইলো বাবা? আউট হবেই, কোনো সমস্যা নাই, চাপ নাই, কিন্তু আউট আউট হবে, খেলার অংশই হচ্ছে আউট হওয়া। আচ্ছা, এখন দেখো এখানে অনেক সুন্দর করে একটা ছক দেওয়া আছে। এই ছকটা তোমরা পরিষ্কার হয়তো অত ভালোভাবে দেখতে পারছো কিনা আমি জানি না। একজন লিখছে স্যার আজান দিয়ে দিয়েছে। আজান এক এক জায়গায় এক এক সময় দিবে। সো আমি একটা মাঝামাঝি সময় নামাজের বিরতি দিব, সেটা হচ্ছে 5:50-এ। 5:50-এ নামাজের বিরতি হবে। আরো 6 মিনিট একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কারণ কানেক্টরস কিন্তু এরপরে এসে মাত্র নামাজের পরে 15 মিনিট বুঝাইতে পারবো। 10 মিনিটের বিরতি দিব, 15 মিনিট 20 মিনিট বুঝাইতে পারবো। ক্লাস হয়তো আমি সর্বোচ্চ 5 মিনিট 10 মিনিট বেশি নিলাম। ঠিক আছে? আচ্ছা, এই যে ছকটা আছে, এই ছকটা ভালো করে দেখবা। এই ছকটার আমি অর্থগুলা বলে দিচ্ছি। প্রথমটাতে আছে কনসেশন, মানে হচ্ছে বৈপরীত্য। মানে কি? বৈপরীত্য। মনে রাখবা দুটা জিনিসের মধ্যে বৈপরীত্য বুঝাতে। ধরো আমি বললাম এই সেন্টেন্সটাকে, হি ইজ পোর বাট অনেস্ট, এই সেন্টেন্সটাকে এভাবে বলা যায়, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, বা অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট। বা এই যে বাট ব্যবহার করলাম। তাহলে কোনো একটা সেন্টেন্সে দুইটা বিষয়ের মধ্যে বৈপরীত্য বোঝাতে, কি বোঝাতে? বৈপরীত্য বোঝাতে আমরা দো, অলদো, বাট, ডেসপাইট, ইভেন দো এসব শব্দ ব্যবহার করি। এক্সপ্লেইন বা ব্যাখ্যা বোঝাতে, কি বোঝাতে? ব্যাখ্যা বোঝাতে আমরা অ্যাজ, বিকজ, সিন্স ব্যবহার করি। কন্ডিশন বা শর্ত বোঝাতে অ্যাজ লং অ্যাজ, ইফ, প্রোভাইডেড দ্যাট, আনলেস, ওয়েদার ব্যবহার করি। উদ্দেশ্য বোঝাতে, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, কি ব্যবহার করি? ইন অর্ডার টু, সো অ্যাজ টু, সো দ্যাট টু। আমরা নতুন কোনো আইডিয়া যুক্ত করতে, কি যুক্ত করতে? আইডিয়া মানে হচ্ছে নতুন কোনো চিন্তা যুক্ত করতে আমরা অলসো, বিসাইডস, অ্যাডিশন এগুলো যুক্ত করি। অপিনিয়ন বা কি বোঝাতে? মতামত বোঝাতে, মতামত বোঝাতে আমরা ইন মাই অপিনিয়ন, টু মাই মাইন্ড ব্যবহার করি। ফলাফল বোঝাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট, তো দ্যাটস ওয়াই এগুলো ব্যবহার করি। কন্ট্রাস্ট বা বৈপরীত্য বোঝাতে, কন্ট্রাস্ট বা
বৈপরীত্য বোঝায়, দুইটা জিনিসের মধ্যে বিপরীত বোঝাইতে বাট, হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি এসব শব্দ আমরা ব্যবহার করি। ওকে, এগুলার ব্যবহার আমরা এখন দেখব। চলো তোমরা আমার সাথে উত্তর করবা। সবাই রেডি? যদি রেডি হয়ে থাকো তাহলে প্রথমটার আনসার কি হবে জানাও। আরো 4 মিনিট পর আমরা নামাজের বিরতি দিব, তো সবাই দ্রুত আমরা আনসার করি। দ্রুত আনসার করতে থাকো, আমি অনেক আনসার দেখতেছি। বাট, সো, ABCD দিয়ে করবা, নাইলে না বলবো না, আমি তোমাদের নাম পড়বো না। ABCD দিয়ে করলে অবশ্যই আমি তোমাদের এখানে নাম দুই একটা পড়লেও পড়তে পারি, যদিও নাম পড়া মানে আসলে তোমাদেরই সময় নষ্ট করা, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। প্রথমটার উত্তর হবে হু। অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। আচ্ছা, অনেস্টি দিয়ে তো আমরা করিনি। আচ্ছা, প্রথমে আমরা কোনটা দিয়ে করছি? ওয়ান্স, ওয়ান্স দিয়ে করছি না? তাহলে ওয়ান্স there lived a grasshopper and the ant was hard working but the grasshopper contrast বুঝাচ্ছে। দেখো অ্যান্টটা ছিল হার্ড ওয়ার্কিং, কিন্তু এটা কি ছিল? but the grasshopper was lazy dash she idled away his time dancing and sleeping। সে কি করতো? সে তার সময়টা, সো হবে না বাবা, সো হবে না, উত্তর কিন্তু সো হবে না। পরের প্রথমটাতে বাট হতে পারে বা অন দ্য আদার হ্যান্ড হতে পারে, পরেরটাতে দেয়ার ফর কি হবে? দেয়ার ফর, সো হতে পারে, সো বা দেয়ার ফর। বি নাম্বারে হবে সো বা দেয়ার ফর। সি নাম্বারে কি হবে? মোর ওভার। সে শুধু শুয়ে বসেই টাইম কাটাতো না, এছাড়াও সে অ্যান্ডকে বলতে এত কাজ করে কি হবে? জীবনটা অনেক চিলের বিষয়, তুমি চিল করো। কিন্তু অ্যান্ড তার কথায় কোনো কান দিত না। বাট দ্য অ্যান্ড পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। হিট মানে হচ্ছে মনোযোগ দেওয়া। হিট মানে কি? মনোযোগ দেওয়া। হিট মানে কি? মনোযোগ দেওয়া, মানে তার কথায় কোনো কান দিত না। তাহলে ডি নাম্বারে হবে বাট। ই নাম্বারে কি হবে? বা বাট ছাড়া হাউএভার হতে পারে বা এনিওয়ে হতে পারে। ই নাম্বারে হবে ইনস্টিড বা রেদার, রেদার বা ইনস্টিড। মানে হচ্ছে সে তো তার কথায় কানই দিত না, বরঞ্চ তার পরিবর্তে হি কন্টিনিউ টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। এই যে সামনে যে শীত আসতেছে, শীতে তো সব গাছপালা মরে যাবে, খাবার কই পাবে? এই খাবারগুলো আমি কি করব? জমা করে রাখবো। ড্যাশ দ্য উইন্টার কাম। এফ নাম্বার কি হবে? আচ্ছা, আমি ইয়োলো দিয়ে লিখতেছি, সমস্যা নাই। এফ নাম্বার কি হবে বলো? একটা দুটা উত্তর করবা না, বেশি করবা। মিন হোয়াইল বা দেন কি হতে পারে? মিন হোয়াইল, এটা হবে এফ নাম্বার, মানে এক সময়ে। মিন হোয়াইল হচ্ছে MEAN, মিন হোয়াইল বা দেন বা ইভেনচুয়ালি, মানে ধারাবাহিকভাবে বা অবশেষে উইন্টার চলে আসলো, কভারিং এভরিথিং উইথ স্নো। এবং এটা যেহেতু বিদেশের গল্প, ওখানে তুষার পড়েছিল। দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার। পৃথিবী ঢেকে গেল তুষারের আবরণে। ড্যাশ দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। এখন কি, যে গ্রাসহপার খালি তোমাদের মতো খায় দায় ফুর্তি করো বলে, সে কি পেল না? অ্যাজ এ রেজাল্ট বা দ্যাট ইজ হোয়াই। এফ নাম্বার কি হবে? জি নাম্বার কি হবে? অ্যাজ এ রেজাল্ট বা দ্যাট ইজ হোয়াই। যেহেতু পৃথিবী ঢেকে গেল তুষারে, সেটার ফলাফল স্বরূপ কি হলো? সে কোনো খাবার কিন্তু পেল না। এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি নাকি? এ পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছি নাকি? কমেন্টস করে জানায়। এটা শেষ করে আমরা নামাজের বিরতি দেব, কোনো সমস্যা নাই। এটা দ্রুত শেষ হয়ে যাবে, এটা দ্রুত শেষ হয়ে যাবে। জি নাম্বার। এইচ নাম্বার দেখো মোরওভার হতে পারে। কি হতে পারে? মোরওভার। এবং এছাড়া তার হাতে কি ছিল না? খাবার তো পাইতেছেই না, আর তার তো কোনো খাবার স্টকেও ছিল না, খাবার তো সে সংগ্রহ করেনি। ড্যাশ হি ওয়েন্ট আউট টু দ্য অ্যান্ড ফর স্লিপ। তার মানে কি? সো তাই সে গেল অ্যান্টের কাছে হেল্পের জন্য। দ্য অ্যান্ড গেভ হিম সাম ফুড ফর দ্য ডে। অ্যান্ড তাকে এক দুদিনের খাবার দিল। ড্যাশ দ্য লং উইন্টার ইজ অ্যাহেড অ্যান্ড দ্য গ্রাসহপার ওয়াজ রিয়েলি ওরিড অ্যাবাউট হিজ সার্ভাইভাল। মানে একদিন দুদিন তুমি কাউকে খাবার দিয়ে সাহায্য করতে পারো,
কিন্তু প্রকৃতপক্ষে বা চূড়ান্তভাবে যেহেতু অ্যাজ দিতে পারো বা ফাইনালি দিতে পারো, ফাইনালি যেহেতু উইন্টার বিশাল বড় শীতকাল সামনে ছিল, তাই সে কি ছিল, তার ওরিড ছিল যে কিভাবে আমি বেঁচে থাকবো। তো তোমাদের কারো অবস্থা যেন গ্রাস সুপারের মতো না হয়। ঠিক আছে, দেখো অনেকেই আরো 5 মিনিট আগে থেকে বলতেছে ভাই আজান দিছে, আজান দিছে। আজান দিলে তুমি নামাজ পড়তে চাও, সমস্যা তো নাই। আমি তো বলছি যে আমি এক্সাক্ট বলে দিছিলাম যে আমি 50-এর পরে আমি নামাজের বিরতি দিব, আমিও তো নামাজ পড়তে যাব। তো বুঝতে হবে ক্লাসে তুমি কতটা সিরিয়াস, এটা তো প্রমাণ করতে হবে। নামাজ আমিও পড়ি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের বিরতি আমি দিচ্ছি, যাও তোমাদের 6টা 5 পর্যন্ত বিরতি, সুন্দর করে নামাজ পড়ে আসা যাও। 6টা 5 স্টিল প্রেয়ার ব্রেক, আমি বড় করে লিখে দিই প্রেয়ার ব্রেক। কার কয়টা হলো কমেন্ট করে জানাও। 605 টিল, তারপর দরকার হলে 10 মিনিট ক্লাস বেশি নিব, ঠিক আছে।
ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই ক্লাসে ফিরে এসেছো। আমিও ফিরে এসেছি। শুরুতেই বলে রাখি, কানেক্টরসের কিন্তু রুলস গুলো তখনও পড়াইনি। কানেক্টরসের রুলস এখন পড়ানো হবে। এখন লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাও। হ্যাঁ, সবাই বলছে, কমেন্টস করে সবাই বলছে যে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, সবাই শুনতে পাচ্ছ? কমেন্টস করে জানাও। লাউড অ্যান্ড ক্লিয়ার থাকলে একটু কমেন্টস করে জানাবা। অনেকে লিখছে কিছু শোনা যাচ্ছে না, অনেকে লিখতেছে অল ক্লিয়ার। তার মানে শোনা যাচ্ছে, আসলে বেশিরভাগই লিখছে ক্লিয়ার। ওকে, দেখো কানেক্টরস কোথায় কোনটা বসাবা, অর্থাৎ ইউজেস অফ কানেক্টরস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউজেস অফ কানেক্টরস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্লাসটা আমরা আরো 10 মিনিট বাড়াবো, অর্থাৎ 6টা আমরা হয়তো 25 পর্যন্ত করব, কারণ আমি তোমাদেরকে সবগুলো রুলস বুঝিয়ে বুঝিয়ে শেষ করতে চাই। তারপরে হোমওয়ার্ক দিব। তো যাদের অন্য ক্লাস আছে, এই আছে, সে আছে বলতেছো, তারা চাইলে চলে যেতে পারবা ক্লাসের টাইম শেষ হয়ে গেলে। বাট যারা ক্লাস করতে চায় করার মতো, তাদেরকে আমি ক্লাস করাবো, ঠিক আছে? একজন লিখছে কিছু শোনা যাচ্ছে না। কিছু শোনা যাচ্ছে না, এই কথাটা তুমি বলার সবাই তো বলছে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আচ্ছা থাক। ওকে, ফার্স্টলি, অ্যাট ফার্স্ট, ফার্স্ট অফ অল, এই কথাগুলো আমরা কোনো একটা সেন্টেন্সের আমরা কি করতে ব্যবহার করি? আমরা ধারাক্রম বোঝাতে কি ব্যবহার করতে? ধারাক্রম বোঝাতে ব্যবহার করি। অর্থাৎ সেন্টেন্সের শুরুতে কিছু থাকলে আমরা ফার্স্টলি দিব। তারপরে ধরো 5টা গুণ বললাম, সেকেন্ড বললে সেকেন্ডলি, লাস্টে গিয়ে লাস্টলি। যেমন দেয়ার আর মেনি সিমটমস অফ করোনা ভাইরাস। ফার্স্টলি, নেক পেইন উইথ হাই ফিভার। এই যে ফার্স্টলি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব এবং একই সঙ্গে এটা একটা কানেক্টরস। এটা কি একটা কানেক্টরস? আচ্ছা, কানেক্টরস নরমালি রিলেটিভ প্রোনাউন গুলো হয়, কি হয়? খাতায় লিখে নিতে পারো, অনেক কিছু আমি লিখে দিব যেগুলো হচ্ছে স্লাইডে নাই বা বইয়ে নাই, ঠিক আছে? প্লাস কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন কোনগুলা? এই, বোঝা গেছে? অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, নট অনলি, বাট অলসো, এই ধরনের অনেকগুলো হয়। প্রিপোজিশন কি কানেক্টরস হয়? না, প্রিপোজিশন কানেক্টরস হয় না। বিসাইডস, অ্যাপার্ট ফ্রম, দিস, নট অনলি দ্যাট, অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন হি লস্ট হিজ ওয়ালেট ইন দ্য ট্রেড ফেয়ার, মানে বাণিজ্য মেলায় সে তার ওয়ালেটটা হারিয়েছে। বিসাইডস হি লস্ট হিজ স্মার্টফোন টু, বলছে যে সে তার বাণিজ্য মেলায় ওয়ালেটটি হারিয়েছে, মানি ব্যাগটি হারিয়েছে, পাশাপাশি সে তার ফোনটিও হারিয়েছে। তাহলে কি দুটাই গুরুত্বপূর্ণ তথ্য। ফোন হারানো অবশ্যই কিডনি হারানোর সমান নাকি? আচ্ছা, তারপর অতিরিক্ত তথ্য যা না হলেও চলতো বুঝাতে আমরা মোরএভার বা হাউএভার, মানে একটু কম গুরুত্বপূর্ণ তথ্য, লাইট ইনফরমেশন, এর ক্ষেত্রে আমরা মোরএভার বা হাউএভার ব্যবহার করি। অতিরিক্ত গুরুত্বপূর্ণ না, মোটামুটি হালকা গুরুত্বপূর্ণ। ওকে, লুনা লুকস ইন্টেলিজেন্ট ড্যাশ শি ওয়ার্ক হার্ড অন হার স্টাডিজ। কি হবে বলো তো? এটার উত্তর কি হবে দেখি? উত্তর কি হবে? মারিয়া, আমি আগেই বলেছি প্রিপোজিশন ন্যাচারালি কানেক্টরস হয় না, কানেক্টরস নরমালি কনজাংশন গুলো হয়। হ্যাঁ, কিন্তু কোনো কোনো কনজাংশন কখনো কখনো প্রিপোজিশনের কাজ করে, সেগুলো বড় হলে শিখবা, এখন তোমাদের জানার দরকার নেই। তো অনেকে লিখছে সি, অনেকে লিখছে ডি, অনেকে লিখছে এ। নানা মুনির নানা মত দেখা যাচ্ছে। আসলে সঠিক উত্তর কোনটা বলেই দিই। সঠিক উত্তর হচ্ছে ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট। আচ্ছা, লুনা লুকস ইন্টেলিজেন্ট। দেখো ইন্টেলিজেন্ট কেন লাগে? প্রকৃতপক্ষে সে আসলে কি করে? তার পড়াশোনায় সে প্রকৃতপক্ষে মনোযোগী। প্রকৃতপক্ষে যদি এটা বলতো যে লুনা ইন্টেলিজেন্ট, তাই সে পরীক্ষায় ফলাফল ভালো করে, তাই বোঝাতে আমরা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতাম। কিন্তু এখানে তো পরীক্ষায় ফলাফল বলেনি, বলছে যে সে তার পড়াশোনায় ভালো, পড়াশোনায় ভালো, এই জন্য ইনফ্যাক্টটা ব্যবহৃত হয়েছে। নানলেস নেগেটিভ, হাইভার নেগেটিভ, এগুলো কম গুরুত্বপূর্ণতে ব্যবহৃত হয়। আমরা বেশি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এই জন্য ইনফ্যাক্ট দিলাম। এবং অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি কেন দিলাম না? এখানে ফলাফল বুঝাইনি। বোঝা গেছে? তাসনিম আলম লিখেছে ভাইয়া এইবার ঠিক বলেছি, তাও নাম নিলেন না। কতজনের নাম নিব?
মনোযোগ দিয়ে লক্ষ্য করো, ক্লাসে 100 অ্যাটেনশন আছে তো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। হ্যাঁ, আচ্ছা, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি আমরা দুটো জিনিস ব্যবহার করি যখন বিপরীত কোনো ইনফরমেশন দেয়। কি দেয়? বিপরীত কোনো ইনফরমেশন দেয়। ধরো আমি বললাম যে যদু ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি, কদু ইজ এ ভেরি ন্যারো মাইন্ডেড হিউম্যান বিং। তাহলে যদু ছিল ভালো আর ওর ভাই কদু ছিল হচ্ছে তোমার ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনা। তাহলে কি করলাম? বিপরীত ধর্মী দুটা তথ্য দিলাম। বোঝা গেছে? আচ্ছা, যে কদু আজাদ নামে একটা চরিত্র আছে না, ওই যে যমজ নামে একটা ইয়ে দেখবা, ওখানে দেখবা যে একজন হলো ভালো, একজন হলো একটু টাউট বাটপার, তাই না? আচ্ছা, তারপর যমজ নামে মোশাররফ করিমের একটা নাটক আছে, দেখো খুব মজা পাবা, আমার খুব ফেভারিট একটা নাটক ছিল। অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্যাট টাইম দুটোই আমরা ব্যবহার করি একই সময়ে কোনো কাজ যদি হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অ্যাট দ্য টাইম বা অ্যাট দ্য সেম টাইম দুটোই ব্যবহার করা যায়। যেমন আই ওয়াজ ক্লিনিং মাই রুম অ্যাট দ্য সেম টাইম মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টেড টু এন্টার ইনটু মাই রুম। আমি আমার ঘর পরিষ্কার করছিলাম, ঠিক সেই সময়ে আমার ছোট বোন আমার ঘরে প্রবেশ করতে চাইলো। ঠিক আছে? ওকে, তো আমরা একটা প্রশ্নের আনসার করব। চলো, লেটস বুম। দিনাজপুর বোর্ড 16 আনসার করে ফেলো, দ্রুত আনসার করে ফেলো। কি হবে আনসার? দ্রুত কিন্তু আনসার চাই তোমাদের কাছে। প্রথমটা হবে হু। প্রথমটা কি হবে? হু, তাই না? দ্য ম্যান হু পজেসেস this noble quality বা uncommon quality is the happiest person. Truly speaking, a man should have trustworthiness. Dash nobody believes a liar. বি নাম্বারে কি হবে? বি। এ নাম্বারে হু আমি বুঝতে পারছি। বি নাম্বারে কি হবে? বি নাম্বারে হবে অ্যাজ বা সিন্স। অ্যাজ বা সিন্স বি নাম্বারে হবে, তাই না? সি নাম্বারে হবে বাট। এ লায়ার মে প্রসপেক্ট ফর দ্য টাইম বিং, মানে কিছু সময়ের জন্য একজন মিথ্যাবাদী ভালো করতে পারে, বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। সে গো টু দ্য ডগস মানে গোল্লায় যায়। ড্যাশ উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাহলে পরেরটা কি হবে? সো পরেরটা কি হবে? সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। তাই আমাদের কি হওয়া উচিত? অনেস্ট হওয়া উচিত। ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে অন দ্য আদার হ্যান্ড বা হোয়ারএস, ই নাম্বারটাতে কি হবে? অন দ্য ই নাম্বারই, রাইট? আচ্ছা, ইয়েস, অন দ্য আদার হ্যান্ড। অন দ্য ই নাম্বার, আদার হ্যান্ড মানে অপর পক্ষে, বা হোয়ার অ্যাস। একটা নতুন জিনিস শিখাইলাম, দেখো, হোয়ার অন দ্য আদার হ্যান্ড অনেকেই লিখেছে। ই নাম্বারে সো হবে না কিন্তু। আচ্ছা, এফ নাম্বারে অন দ্য কন্ট্রারি লিখতে পারো। গড হেল্পস দোজ আর অনেস্ট, অন দ্য কন্ট্রারি ডিসঅনেস্ট পিপল আর কার্সড। অপর পক্ষে অসৎ ব্যক্তিরা অভিশপ্ত। তাহলে অন দ্য আদার হ্যান্ড যেহেতু একবার যারা লিখেছ তারা অন দ্য কন্ট্রারি লিখতে পারো বা হোয়ারাস লিখতে পারো, মানে উল্টাপাল্টা করে ইউজ করবা। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি। হোয়েন, হোয়েন দেওয়া যায় না এখানে জি নাম্বারে, হোয়েন কিন্তু দেওয়া যেতে পারে। হোয়েন দেওয়া যেতে পারে। আচ্ছা, এইচ নাম্বারে কি হবে? ড্যাশ প্যারেন্টস শুড বি অনেস্ট দেয়ার ফর। কারণ দেখো আগেরটাই বলছে, ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, অর্থাৎ বাচ্চারা কিন্তু তাদের বাবা মাকে দেখেই শিখে। তাহলে আমরা কি করব? ওটার ফলাফল বোঝাবো। কি বোঝাবো? ওটার আমরা ফলাফল বোঝাবো। তাহলে দেয়ার ফর বা হেন্স দিব। দেয়ার ফর বা হেন্স, দেয়ার ফর বা হেন্স। আচ্ছা, they should be allowed dash they should be allowed to mix with those friends who are really honest. আই নাম্বার কি হবে বলো তো? আই নাম্বার কি হবে? এসএস নেওয়ার তো কোনো দরকার নাই, এন্ড হবে, এন্ড। আই নাম্বারে হবে এন্ড, কারণ একই জাতীয় একটা বাক্য বলছে। ড্যাশ দে শুড বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার্স, এইভাবে তারা তাদের চরিত্র গঠন করতে পারে। এইভাবে ইংরেজি হচ্ছে দাস।
ইংরেজি কি দাস। কাদের কাদের হয়েছে, কয়টা হয়েছে কমেন্টস করে জানাও। কাদের কাদের কয়টা হলো কমেন্টস করে জানাও। আমি উত্তরটা একটা কমন অ্যান্সার, মডেল অ্যান্সার আমি নিচে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হয়। আমি তো লিখেই দিলাম আর নিচে উত্তরটাও দিয়ে দিচ্ছি। না, এই যে নিচের উত্তরে মিলায় বলো কার 10-এ কত হলো, কার 10-এ কত হলো কমেন্টস করে জানাও তো দেখি, কার কয়টা হলো একটু দেখি। পরেরটা হোমওয়ার্ক দিব আর কি। এরপরে আমরা আরো কিছু রুলস শিখবো। বিকজ দিলে হবে কিনা বি নাম্বারটা, হতে পারে, হ্যাঁ হবে, হবে। সিন্স সিন্স অ্যাজ বিকজ একই অর্থ রে বাবা। সিন্স দেওয়া যা, অ্যাজ দেওয়া যা, বিকজ দেওয়াটা। অনেকের 10টা হয়েছে, অনেকের 8টা হয়েছে, অনেকের 2টা হয়েছে, অনেকের 1টা হয়েছে। যাদের 1টা 2টা হচ্ছে তোমাদেরকে বলবো যে কানেক্টার্সের আজকের ক্লাসটা আমি করানোর পরে রুলস গুলো বারবার 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 দেখবা এবং রুলস পড়ার পরে বিগত বছরের প্রশ্ন, রুলস পড়ার পরে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে থাকবা। করলে ইনশাল্লাহ পারবা। দেখো, কারণ প্রকাশে ইন অর্ডার টু ব্যবহৃত হয়। কারণ প্রকাশে ইন অর্ডার টু ব্যবহৃত হয়। যেমন ইন অর্ডার টু গেট এ গুড জব ইউ হ্যাভ টু স্টাডি মোর। তাহলে একটি ভালো জব পেতে, একটি ভালো জব পেতে, তাহলে কারণ বুঝাইছে, তাই না? ভালো জব পেতে হলে কি করতে হবে? ভালো করে পড়তে হবে। সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করতে আমরা বাট ব্যবহার করতে পারি। একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে সারপ্রাইজিংলি। কি ব্যবহার করতে পারি? সারপ্রাইজিংলি। বাট সারপ্রাইজিংলি শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান থাকবা। সব বাক্যে আসলে বাটের বদলে সারপ্রাইজিংলি ব্যবহার করা যাবে না। যদি খুবই বেশি বিপরীত একটা তথ্য প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা বাটের পরিবর্তে সারপ্রাইজিংলি ব্যবহার করতে পারি। আই ওয়াজ মিটিং ফর আ ট্যাক্সি। আই ওয়াজ ওয়েটিং ফর এ ট্যাক্সি, একটা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম। সারপ্রাইজিংলি আই মেট হার এগেইন, মানে যার সাথে দেখা হওয়ার কথাই ছিল না, আশ্চর্যজনকভাবে তার সাথে আমার আবার দেখা হয়ে গেল। আশ্চর্যজনকভাবে। এখানে তুমি বাট ব্যবহার করলে হবে না, এই জন্য সারপ্রাইজিংলি ব্যবহার করলাম। তাহলে এখানে কি হবে উত্তর? ড্যাশ শি সিমস হ্যাভ পোর টেস্ট টেকিং স্কিলস। অ্যান্সার অবশ্যই একটা লিখতে হবে। আমি 3টা 4টা লিখছি যে এইটার বদলে এইটা হতে পারে, এইটার বদলে এইটা হতে পারে, এইটা বুঝাইতে। এতটুকু কমন সেন্স তো থাকতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, যে স্যার কেন 2টা 3টা 4টা লিখতেছে। কারণ কারো অ্যাজ মনে হতে পারে, কারো সিস মনে হতে পারে, কারো বিকজ মনে হতে পারে। 3টাই লিখলে তখন তারা বুঝবে 3টাই সঠিক। অবশ্যই পরীক্ষায় তুমি একটা লিখবা, একাধিক লিখবা না। ক্লাস 10 এ উঠে মানে শেষ করে ফেলতেছো, কিছুদিন পর কলেজে উঠবা। এখন তোমার কোয়েশ্চেন হতে হবে ম্যাচিউর। হ্যাঁ? বাচ্চাদের মতো কোয়েশ্চেন করলে কলেজে উঠে টিচারদের দাবরানি খাবা কিন্তু। বিশেষ করে যদি নটর ডেমে পড়ো। তাহলে নানদালেস বা হাউএভার। নানদালেস। এটা কেন নানদালেস হলো? কারণ হচ্ছে এর আগে যে আমরা সেন্টেন্সটা পড়ছিলাম, ওই যে মিনার, এই যে লুনা, লুনার কে ইন্টেলিজেন্ট মনে হয়। তাহলে ইন্টেলিজেন্ট হলে আসলে তার কি হওয়া উচিত ছিল? তার হলো টেস্ট, মানে একটা পরীক্ষা দেওয়ার সময় তার হলো কি ভালো রেজাল্ট করা উচিত ছিল, কিন্তু তার রেজাল্ট ভালো না। তাহলে বিপরীত ধর্মিতা বুঝাইছে। ভালো স্টুডেন্টের কি হওয়া উচিত? ভালো ফলাফল করা উচিত। কিন্তু অনেকে আছে না, অনেক পরে, তোমাদের মধ্যে কারা কারা আছে অনেক পরও কিন্তু পরীক্ষার হলে গিয়ে যায়, দেখা যায় যে সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্কে মেলে না। এরকম কাদের কাদের অবস্থা আছে? ওই লুনার হলো তাদের মতো অবস্থা। ঠিক আছে? তাহলে কি হবে? she seems, হ্যাঁ, এটা সিমস টু হ্যাভ হবে। সাব্বাস, একজন সুন্দর একটা কারেকশন করে দিছে। টুটা তাসিন, থ্যাংক ইউ সো মাচ। এটা সিমস টু হ্যাভ হবে। আচ্ছা, তারপরে দেখো অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড। এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না, আন্দাজে ব্যবহার করি। সো অর্থগুলো জেনে ব্যবহার করবা। অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, আফটার অল, ন্যাচারালি, সবগুলোর অর্থই হচ্ছে প্রকৃতপক্ষে। তাহলে তুমি একটা সেন্টেন্সে যদি অ্যাকচুয়ালি ব্যবহার করো, সেই সেম জায়গাতে তুমি ইনফ্যাক্টও ব্যবহার করতে পারবা, সেম জায়গাতে ইনডিডও ব্যবহার করতে পারবা, সেম জায়গাতে আফটার অলও ব্যবহার করতে পারবা। অর্থাৎ অর্থগুলো সব জায়গাতেই সেম। ধরো পাশাপাশি একই রকম অনেকগুলো আছে, তখন কোথাও অ্যাকচুয়ালি ব্যবহার করবা, কোথাও ইনফ্যাক্ট ব্যবহার করবা, কোথাও ইনডিড ব্যবহার করবা। বোঝা গেছে? হ্যাঁ। একজন লিখছে, স্যার আমি পড়ি না, কিন্তু যারা পড়ে তাদের থেকে বেশি নাম্বার পাই। এটা এসএসসি লেভেলে হয়তো পাচ্ছ, কলেজে উঠলে পাবা না। কলেজে উঠলে এই স্কুল লেভেলের 20 গুণ পড়া পড়তে হবে। তখন মানে তখন বলবা যে আসলে কোন দুনিয়ায় আসলাম। হ্যাঁ, স্কুলের পড়া আসলে দুধ ভাত। একদম সোজা বাংলায় বললাম। আমার মানে কলেজে উঠে মনে হয়েছে আমি কোথায় আসলাম ভাই, কত গুণ বেশি পড়াশোনা। স্পেশালি কলেজের সেকেন্ড ইয়ারে কোনো সময় পাওয়া যায় না এবং কলেজের বইগুলো অনেক অ্যাডভান্স। তো এখন থেকে যদি যাদের বেসিক ভালো না, তারা গিয়ে ধরা খাবা কলেজে উঠা।
আচ্ছা, আই থট এবং পড়াশোনার অভ্যাস যাদের কম, কম পড়ে এসএসসি তে প্লাস পাবা, কিন্তু এইচএসসি তে গিয়ে তুমি 4 পয়েন্ট সামথিং পাবা, ঠিক আছে, বা 3 পয়েন্ট সামথিং পাবা। আই থট হি ইজ আ গুড ম্যান, অ্যাকচুয়ালি হি ইজ আ লায়ার, মানে তাকে আমি ভেবেছিলাম সে ভালো মানুষ, প্রকৃতপক্ষে সে আসলে একজন মিথ্যাবাদী। সামটাইমস বা ইউজুয়ালি, মাঝে মাঝে হয় এমন ঘটনা বোঝাতে আমরা সামটাইমস বা ইউজুয়ালি ব্যবহার করি। আনডাউটেডলি বা নো ডাউট, নিশ্চিত করে বলা যায়, এমন অর্থ বুঝাতে আনডাউটেডলি বা আমরা নো ডাউট ব্যবহার করি। কখন আমরা দেন ব্যবহার করি? কোনো একটা ঘটনার পর আরো একটা ঘটনা, কোনো একটা ঘটনার পর আরো একটা ঘটনার বোঝাতে আমরা দেন, আফটার দ্যাট, অ্যাট লাস্ট, আফটার এ হোয়াইল, যেকোনো একটা ব্যবহার করতে পারি। ওকে? কলেজ অনেক কঠিন নুসরাত। আমার কথা তোমরা যদি শিখতে থাকো কলেজের প্রোগ্রামে তখন বুঝবা। একটা ইংলিশের ক্লাস যখন কলেজ লেভেলে নিই, ওদের ফার্স্ট পেপার বই যথেষ্ট কঠিন এবং ওদের মডিফায়ার নামে একটা টপিক আছে। ওদের হচ্ছে আ আ ডিগ্রি, ন্যারেশন, তারপরে চেঞ্জিং সেন্টেন্স, এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক কঠিন। ওকে, কোনো কিছুর আগের ঘটনার সাথে পরের ঘটনার সামঞ্জস্য বোঝাতে আমরা দ্যাট ইজ ওয়াই, ফর দিস রিজন ব্যবহার করি। যেমন দ্য প্লেস ওয়াজ নয়েজি, জায়গাটা ছিল অনেক আওয়াজপূর্ণ, দ্যাটস ওয়াই, এই কারণে আমি সেই জায়গাটা ছেড়ে দিলাম। তাহলে আগের ঘটনার সাথে পরের ঘটনার কি মিল আছে? নয়েজি হওয়ার কারণেই তো ছেড়ে দিলাম। আর কারণ বোঝাতে আমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করি, সমস্যা নাই। ওকে, এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এইটা কি তোমাদের এইচডব্লিউ? সবাই এসএস তুলে নিয়ে জানাও, সবাই এসএস তুলে নিয়ে জানাও, নিজে নিজে করবা। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, সো বিভিন্ন জায়গায় আনসার দেওয়া আছে, আনসার না দেখে, আমি রাজশাহী কলেজে পড়ছি, যারা যারা রাজশাহী কলেজ সম্পর্কে জানো না, একজন লিখছে কোন কলেজে পড়েছেন, তারা একটু খোঁজ খবর নিও। বাংলাদেশে যে কোনো কলেজ লেভেলে সর্বোচ্চ মার্ক লাগে এসএসসি লেভেলে ভর্তি হতে রাজশাহী কলেজে। হ্যাঁ, 98% মার্ক লাগে, 80%। একজন লিখেছে স্যার আপনি যেটাকে কোরিলেটিভ কনজাংশন বলেছেন ওটা কোঅর্ডিনেটিং কনজাংশন হবে। কোঅর্ডিনেটিং কনজাংশনও যা, কোরিলেটিভ কনজাংশনও তাই, একই জিনিসের দুইটা নাম। বোঝা গেছে? যেটাই কোরিলেটিভ সেটাই কোঅর্ডিনেটিং। গুগলে সার্চ দাও যে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন কোরিলেটিভ অর কোঅর্ডিনেটিং কনজাংশন, দেখবা যে দেয়ার ইজ নো ডিফারেন্স। হুম, ওকে। এসএস তোলা হয়ে গেলে দ্রুত জানাও। আমরা ক্লাস কিন্তু শেষের দিকে চলে এসেছি, প্রায় শেষের দিকে চলে এসেছি। এটা তোমাদের HW2, এটা হচ্ছে আর ইফ এক্সেপ্ট এগুলো একটু দেখে নিও। ওকে, এটা হচ্ছে HW3, এটা হলো HW3, এটা হলো HW3। HW3 তোলা হলে জানাও, তোলা হলে জানাও। সবাই শিখবো জিতবোতে অবশ্যই HW গুলো করে পোস্ট দিবা, ঠিক আছে? তাহলে বোঝা যাবে তুমি আসলে ক্লাসে অ্যাক্টিভ, ইংলিশ ক্লাস তুমি ভালো করে করছো। মনে রাখবা যে তোমার সায়েন্সের সাবজেক্টগুলোতে তোমার প্লাস আসলে ইংলিশে যেন প্লাস তোমার ছুটে না যায়। ওকে, এটা হোমওয়ার্ক করার দরকার নাই, এগুলো হোমওয়ার্ক করার দরকার নাই, ওই দুটাই HW। ওকে, ঠিক আছে। এসএসসি 25 এর এই যে লক্ষ্য জিপিআর ক্লাস দ্রুতই শুরু হয়ে যাবে। তো তোমাদের জন্য লাস্ট একটা কোট, সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইস নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। নেলসন ম্যান্ডেলার একটা সুন্দর একটা কথা। এই কথাটার অর্থ হচ্ছে, দেখো ইংরেজি পড়তে পড়া কেন জরুরি, নাইলে এরকম কঠিন কঠিন বাক্যের অর্থ বুঝবা না। হোমওয়ার্ক গুলো আরেকবার দেখানো আসলে আর সম্ভব না, তুমি তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে একটু মেসেজ দিয়ে দেখে নিও। আচ্ছা, দ্য গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইস ইজ নট ইন নেভার ফলিং, মানে এই লাইস মানে কিন্তু মিথ্যা না, এই লাইস মানে নিহিত থাকা। বলছে প্রকৃত গৌরব নিহিত থাকে পতনের মধ্যে না, বাট রাইজিং এভরি টাইম উই ফল। তুমি যতবার ব্যর্থ হও সেখান থেকে তুমি কতবার উঠে দাঁড়াও, সেটার মধ্যে আসলে তোমার কি লুকিয়ে আছে? গ্লোরি লুকিয়ে আছে। কখনো পরাজিত না হওয়ার চেয়ে বারবার পরাজিত হয়ে সেখান থেকে উঠে আসাটা আসলে প্রকৃতপক্ষে কি আমাদের জীবনে গ্লোরি। কারণ এক যে হিউম্যান বিং, তোমার জীবনে পতন আসবেই। জীবনটা হচ্ছে লাইফ ইজ এ রোলার কোস্টার রাইড, আপ এন্ড ডাউনস, আপস এন্ড ডাউনস। এখন তুমি কতবার পড়ে যাচ্ছ কিন্তু সেখান থেকে কতবার উঠতে পারছো, কতবার নিজেকে তুমি কি বিজয়ীদের তালিকায় রাখতে পারছো, সেটাই হচ্ছে প্রকৃত জয়। সো সবাইকে থ্যাংক ইউ। আশা করছি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর শিখবো জিতবোতে সবাই হোমওয়ার্ক গুলা কি করবো, সাবমিট করবো, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে দ্রুত আবার। আল্লাহ হাফেজ।